সময় তো পেরিয়ে গেল, কেউ আসছে না। আমি কি ঠিক? ওই আরেকটা কই দিদি ভাই, বই। হ্যাঁ, এখন বোধহয় এসছে। আসলে আহ, আরেকটা জায়গায় বসেছিলাম, ওখানে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। কেউ একজন কমেন্ট করলে আমার সুবিধে হয়। কেউ একজন কমেন্ট করুন যে সব অগোছালো হয়ে গেল, কোথায় কি রেখেছি। এক ঘর থেকে আরেক ঘরে চলে আসায় সব উল্টোপাল্টা হয়ে গেছে। কেউ একজন কিছু লিখুন, সুবিধে হবে আমার। শুরু করব কিনা একটু লিখে দেবেন নিচে। জানি কেউ কমেন্ট করলে ওটা 1 মিনিট পরে আসে স্ক্রিনে, এই জন্য আমি অপেক্ষা করছি। এমনিতেই সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, অনেককেই দেখা যাচ্ছে এখন। আচ্ছা, তো এটা হচ্ছে কি, হ্যাঁ, হ্যাঁ, এসছেন অনেকেই। আহ, আমার প্রিয় কবি দেবলীনাদি এসছে, প্রাঞ্জল এসছে। আহ, আসলে ব্যাপারে হচ্ছে কি, আমি লাইভে ঠিক স্বচ্ছন্দ নই। আর যে কেউ বললে আমি না 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 করে তেড়ে যাই। ওই না না করেই আজকে 7 নম্বরে লাইভ আমার। নানা জায়গায় নানা পেজ থেকে, গ্রুপ থেকে আমি বলেছি, কিন্তু প্রতিবারই কেন যে না না বলি সেটা আমি আমি নিজেই বুঝি না। হ্যাঁ, তপন দা এসছেন, খুব খুশি লাগছে আমার। ডুব সাঁতারকে আমার নমস্কার। আম, আপনারা যে আমাকে বলতে বলেছেন সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আসলে আম, আপনারা লিখেছিলেন যে সাম্প্রতিক কবিতা, আহ, কবি কবিতা লিখলে ব্যাপারটা পরিষ্কার হতো। আর কান্তারদা আজকে লিখেছে অসমের কবিতা। হ্যাঁ, বরাক উপত্যকা অসমের, কিন্তু একেবারে পরিষ্কার করে আমাকে দিয়েছিলেন শিবাশিসদা যে বরাক উপত্যকার সাম্প্রতিক কবিতা।
আসলে সাম্প্রতিক কবিতা বললে যে কজন কবি দাঁড়ায় এখনকার সময়ের, তারা আম, তাদের নিয়ে আমি গত একটা পেজে আমি বলেছি। আজকে আমি এদের কথা তো বলবোই, গতদিন যাদের কথা বলেছি তারা ছাড়াও আরও অনেকে আছেন, তাদের কথা তো বলবোই। এছাড়া আমি আমার কন্টেম্পোরারি যারা, তাদের কথাও, তাদের কবিতা নিয়েও আমি কিছু আহ, বলতে চাই। কিন্তু প্রথমে যেটা আমার বলার কথা, বলার ইচ্ছে, সেটা হচ্ছে যে আমি ওই এখনকার বাচ্চাদের নিয়ে, এখনকার লেখালেখি নিয়ে আমি খুব উৎসাহ অনুভব করি। আমি ভীষণ খুশি হয়ে যাই, যেন মনে হয় যে আমি কিছু একটা লিখে ফেলেছি। সবচেয়ে বড় কথা যেটা, সেটা আমি গত একটা লাইভেও বলেছি, আবারও সেটা পুনরাবৃত্তি করছি। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যারা লাইভ দেখেছেন বা পরবর্তীতে রেকর্ডেড অনুষ্ঠান দেখেছেন। তবু আমি আবার বলছি, খুশির কথা বারবার বলতে ইচ্ছে করে। আমাদের এখানে ছেলেমেয়েরা এত বেশি প্রাণবন্ত, এত বেশি উচ্ছল, এত বেশি মানে চ্যালেঞ্জ জানাতে পারে সময়টাকে, যে তাতে আমরা যারা, আমরা ঘরকুনো মানুষ, এক সময় করেছি, এখন আর মনে হয় আর কত করব, তারা উৎসাহিত হয়ে যায় এবং তারাও কিছু একটা কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়ি। যখন প্রথম লকডাউন হয়েছে, সেই লকডাউনের সময়ে আমাদের এখানে ওই ছেলেমেয়েরা এই লকডাউনের সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লেখা সংগ্রহ করে এখন পর্যন্ত 3টে ম্যাগাজিন এবং একটা বই আমার হাতে এসছে। একটা হচ্ছে, আমি দেখাচ্ছি, উল্টো দেখবেন আপনারা, শব্দপাতার নৌকো। এটা নিয়ে 3 নম্বর সংখ্যা, নীলাদ্রি ভট্টাচার্য, ওর সম্পাদনায় বেরোয়, বাচ্চা ছেলে, ভীষণ ভালো কবি। সে শব্দপাতার নৌকো বার করেছে কখন? যখন আমরা সবাই ভয়ে ঘরের ভেতরে জড়সড় হয়ে বসে আছি। আস্তে আস্তে আমাদের এই ভয়টা আস্তে আস্তে কিন্তু দূর হচ্ছে। এই যে করোনা নিয়ে ভয়, ভাইরাস নিয়ে ভয়, এটা আমাদের দূর হচ্ছে। জানি আরো বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, কিন্তু ভয়টা আমাদের দূর হচ্ছে। এটা আসলে ওই যে ভাইরাস, অ্যান্টিভাইরাস আমাদের মনের মধ্যেই তৈরি হয়ে যায় যেন। তো যাই হোক, সেই ছেলেটাই ওই সময়ে যখন সবাই প্রথমে ভাইরাস আক্রান্ত হয়ে আমরা ভয়ে জড়সড় ছিলাম, তখন শব্দপাতার নৌকো বের করেছে। কিসের? 25শে বৈশাখের উদ্দেশ্যে। এবং লক্ষ্য করে দেখেছি, এখানে আমিও কবিতা লিখেছি, লক্ষ্য করে দেখেছি যারা লিখেছেন সবাই, বেশিরভাগ কেন, সবাই কি করেছেন? রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে গিয়ে এটার মধ্যে এসছে ডিটেনশন ক্যাম্পের কথা, এখানে এসছে আমাদের এই যে ভাইরাস আক্রান্তের যে দুঃসহ অবস্থার কথা। গেল একটা। তারপর এটা খুব ছিমছাম সাদা মলাটের উপরে 3-4টা পাতায়। কিছুদিন আগে আমাদের এখানকার কথা বিকল্প পরিবার বলে একটা ছেলেমেয়েরা, একজন ওদের পরিচালক আছেন, তাদেরকে ওনার নাম নাকি বলতে হয় না, তো যাই হোক ওনার নাম আমি বলছি না। কয়েকটা ছেলে মেয়ে, ওরা পত্রিকা বার করে এবং তারা সপ্তাহে একদিন বা মাসে একদিন বসে কোথাও বা বেড়াতে যায়। তারা আমার কাছে লেখা চেয়েছে যে স্যার একটা লেখা দিন, আমাদের এই কোভিড আক্রান্তের যে একটা দুঃসহ অবস্থা তার উপরে একটা লেখা দিন। আমার একটা গল্প ছিল, অনুগল্প, এই অবস্থার মধ্যেই লেখা, আমি ওটা দিয়ে দিয়েছি। এবং কিছু মনে করবেন না, মানে যারা বার করেছে তারা যদি শুনছে, হ্যাঁ শুনছে, তারা আছে আমি দেখতে পাচ্ছি, কিছু যেন মনে না করে যে আমি কিছুটা হেলাফেলা করেছিলাম, ভেবেছিলাম ওই একটা 3-4টা পাতার একটা বের করবে আর এমন কি। কিন্তু আপনারা দেখে আশ্চর্য হবেন পত্রিকাটা কতটুকু দেখা যাবে জানি না। 64 পৃষ্ঠার গ্লসি পেপারের মলাটে সুদৃশ্য প্রচ্ছদ, ওরাই এঁকেছে প্রচ্ছদ, কুহেলি দেবরায় প্রচ্ছদ এঁকেছে, সম্পাদনা মেঘদূত সেন। পত্রিকার নাম অন্তরীণ, নামটাও যথাযথ, লকডাউন সংকলন বের করেছে। পেছনে সামনে প্রচ্ছদে এবং 64 পৃষ্ঠার একটা বই। এই লকডাউনের সময়, এই অসহ পরিস্থিতিতে আমরা যখন ঘরে, তখন তারা এই অসহ পরিস্থিতির উপর ভিত্তি করে তার ম্যাগাজিন বের করেছে।
কথাটা হচ্ছে এখন অনেকেই আমরা বিজ্ঞ যারা আতস কাচ নিয়ে বসে থাকি, তারা আমরা কি বলি যে সময় বলবে, আচ্ছা ঠিক আছে সময় বলবে। আমি সময়ের উপরে কিছু ছেড়ে দিই না। আমার কথাটা হচ্ছে আজকে কি করেছে এটা বড় কথা। সময়ের আতস কাছে কি, কোনটা সোনা কোনটা রূপো আর কোনটা ব্রোঞ্জ এটা পরে দেখা যাবে, কিন্তু আজকে যেটা করেছে এটাকে আমি কেন বাহবা দেব না। আর এটার মধ্যে যারা লিখেছেন তারা হেলাফেলার কেউ তো লেখেননি, যারা লেখে তারা মন দিয়ে লেখে, আর মন দিয়ে লেখা সবসময় ভালোই হয়। এটা বের করেছে। তারপর এখানে আছে আমি দেখতে পাচ্ছি নন্দিনী সাহিত্য পাঠ্যচক্রে, বরাক নন্দিনী সাহিত্য পাঠ্যচক্রের মঞ্জরি হীরামণি রায়, সে ত্রৈমাসিক একটা পত্রিকা বের করে, গ্লসি পেপারে সবটা, মানে ৮-৯ পৃষ্ঠা থাকে বা ১২ পৃষ্ঠাও থাকে, গ্লসি পেপারে বার করে। সে আমাকে সেদিন জানালো এই লেখা দাও তো, একটা শক্তিবদ ব্রহ্মচারী স্মরণে একটা বার করবো। আমি বললাম দুটো কেন? বলে একটা বাদ গেছে না ওই লকডাউনের জন্যে, লকডাউনের জন্য বাদ গেছে বলে দুটো একসঙ্গে বার করছে, দুটো সংখ্যা, একটা কবিতা গল্প যেরকম থাকে, একটা স্মরণ মানে ক্রোড়পত্র, যেখানে এখানে রণবিদ্যা আছেন শুনলে খারাপ পাবেন, ক্রোড়পত্র আসলে যে কোনো একটা পত্রিকার সঙ্গে যেটা বেরোয়, তো এটা ফোল্ডার টাইপের ওরা বের করে, দুটো একসঙ্গে বার করছে। তো এদেরকে স্যালুট না জানিয়ে আমি কি করে থাকতে পারি বা আমরা কি করে থাকতে পারি। এখন যে বইয়ের কথা বলবো এগুলো তো গেল পত্রিকা, সদল বলে অনেকে মিলে বার করছে। একটি ছেলে এই লকডাউনের শুরুর থেকে বেশ প্রায় ১ মাস বা ১.৫ মাস হবে, সে প্রতিদিন একটা কি দুটো কবিতা লিখে গেছে। সে আমাদের এখানে পরিচিত একজন কবি, সাংবাদিক, শিক্ষক, রত্নদীপ দেব। তার কবিতার বই লকডাউন, সময়ের দহন কথা, সব উল্টো দেখাচ্ছে। প্রচ্ছদটা দেখুন, প্রচ্ছদটাও একদম সাংঘাতিক। আমাদের এখানে সৃজন পাবলিকেশন থেকে বেরিয়েছে, যার কর্ণধার পূর্ণপ্রিয় চৌধুরী। এই এই লকডাউন, সময়ের দহন কথা মোট 50টা ছোট কবিতার একটা সংকলন। এর মধ্যে বের করে আমরা যথাযথ নিয়ম মেনে দূরে দূরে বসে এটার উন্মোচন অনুষ্ঠানও হয়েছে, এমনি বাড়িতে দিয়ে যায়নি, একটা ছোটোখাটো উন্মোচন অনুষ্ঠান হয়েছে। তো আজকের যে সাম্প্রতিক কবিতা নিয়ে কথা বলবো তার শুরুতেই আমাকে এইগুলো ম্যাগাজিন থেকে, যদিও আমি মঞ্জরিটা এখনো পাইনি, আমার হাতে আসেনি, কিন্তু আমাকে ছবি তুলেও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কিন্তু সেগুলো থেকে কিছু পড়া সম্ভব নয়, কারণ যে মোবাইলে আমি আপনাদের সঙ্গে কথা বলছি সেই মোবাইলেই আছে। তো যাই হোক, আমি শুরু করতে চাই রত্নদীপ দেবের এই লকডাউন, সময়ের দহন কথা। সাম্প্রতিক কবিতা আমার মনে হয় সাম্প্রতিক কবিতা যথাযথ এবং আক্ষরিকভাবেই তার কি বলবো শ্রদ্ধা বা সম্মান জানানো হবে তাদের ম্যাগাজিন বা বই থেকে প্রথম পাঠ করার মাধ্যমে। তো তার কবিতা, এই বইয়ের কোনো নাম নেই, মানে এক একটা কবিতা শুধু সংখ্যায়। তার একটা কবিতা পড়ছি, দুটো কবিতা বা তিনটে পড়বো আমি। 28 নম্বর কবিতায় আছে, খালি শুনুন, দেখবেন সময়টাকে কিভাবে একজন সাংবাদিক, সে আবার একজন ফটোগ্রাফারও, সব মিলে সময়টাকে যেন ক্লোজ আপে সে স্ন্যাপশটে তুলে দিয়েছে। কি লিখেছে? তালাবন্ধ ক্লাসরুম, জানলার পিছলে পড়া রোদে হামাগুড়ি দিচ্ছে ডেস্কের আঁকিবুকি, টুকে রাখা নোট টেবিলে উটকো ধুলোয় অবিন্যস্ত সময়, টেবিলে উটকো ধুলোয় অবিন্যস্ত সময়, দেয়ালে স্পষ্ট অনির্দিষ্ট ছুটির বিষাদ, দেয়ালে স্পষ্ট অনির্দিষ্ট ছুটির বিষাদ, গ্যাপ। ক্লাসরুমে কোনো কালেই আমি চেয়ারে বসিনি, তবু একা চেয়ার আর ঝড় বৃষ্টি বিকেল মিলেমিশে একাকার এখন। সময়টাকে যে এত সুন্দর, এত স্বচ্ছন্দভাবে ধরেছে সেটাই আমার আশ্চর্য লাগে। আবার লিখেছে, সে একজন শিক্ষক বলে তার ক্লাসরুমের কথা বলেছে। তারপর কি লিখেছে? 29 নম্বর কবিতায় আছে, অনলাইনেই ক্লাস চলছে,
বড্ড ডিসিপ্লিন, নিরুত্তাপ। এখানে কিন্তু শব্দটা উঠিয়ে দিয়েছে, কিন্তু লেখেনি, আমরা মনে মনে পড়ছি। অনেক কবিতা আসলে এভাবেই তো, মনে মনে কিছু পড়ে নিতে হয়, জুড়ে দিতে হয়। আসলে একাকী নয় গায়কের গান, কবিরা কিছু বলেন, আর যেগুলো যে ড্যাশ বা শূন্যস্থানপূর্ণ আমরা পাঠকরা করি। অনলাইনে ক্লাস চলছে, বড্ড ডিসিপ্লিন, নিরুত্তাপ, যেন এক সুবিশাল সাঁকো, সাঁকোর দুদিকে শুধু দেওয়া নেওয়া, নেই সম্পর্ক উৎসব। অনলাইনে ক্লাস, ছবিটা চোখের সামনে ভেসে উঠেছে। সাঁকোর দুদিকে, আমরা ক্লাসরুমে যে ছাত্রের সঙ্গে আমাদের যে যোগাযোগ হয়, এখানে তা নেই। সাঁকোর দুদিকে শুধু দেওয়া নেওয়া, নেই সম্পর্ক উৎসব। ক্লাসরুম এখন একটা ড্যাশের মতো, নাগালের বাইরে। সরকারি অফিসের পুরনো ফাইলের মতো ধুলো জমছে বারিন্দায়। কি অপূর্ব কবিতা, কি অপূর্ব তার প্রকাশ। সবকিছু কিন্তু পরিষ্কারভাবে বলা হয়ে গেছে, সব কথাটাই স্পষ্ট। কিন্তু ওই যে কবিতা ব্যঞ্জনার ছবিতে আঁকা হয়, দুর্দান্তভাবে সে অক্ষরের আলপনায় সাজিয়ে দিয়েছে। 23 নম্বর কবিতা দিয়ে তার কবিতা পড়া শেষ করব আমি। 23 নম্বর কবিতা আমি পড়ছি, তারপর আপনারা বুঝতে পারবেন এই 23 নম্বর কবিতায় কি আছে। মাত্র 15 দিনের শিশু, মায়ের কোল হয়ে জেলের অন্ধ কুঠুরিতে ঠাঁই হয়েছিল সেই কবেকার। আবার পড়ছি প্রথম 3টে লাইন। মাত্র 15 দিনের শিশু, মায়ের কোল হয়ে জেলের অন্ধ কুঠুরিতে ঠাঁই হয়েছিল সেই কবেকার। এরপর চার দেওয়ালের ছায়া যতই প্রশস্ত হয়েছে, এক পাহাড় বন্দি বৃত্তান্ত শোনাতে নিরন্তর ডানা ঝাপটে গেছে সাদা কবুতর। বিদেশি নোটিশ পাওয়া মাকে এত বছর একবারই জিজ্ঞেস করেছিল শাহানারা, দেশ কি হয় গো মা? মায়ের হাত ধরে 10 বছরের শাহানারা এখন খোলা আকাশের নিচে, ঘরবন্দি, দেশ শুদ্ধ লোক। ফাঁকা রাস্তায় নেমে ঘুরে তাকালো শাহানারা, জল চুইয়ে পড়ছে তেরঙ্গা থেকে। এভাবে বৃষ্টির গায়ে ভোরের চিহ্ন আঁকতে দেখিনি এর আগে। বিশ্বাস করুন, আমার গায়ে কাটা দিচ্ছে, বাড়িয়ে বলছি না, আমার চোখে জল এসছে। এই লকডাউনের সঙ্গে আমাদের ডি ভোটারদের যন্ত্রণা কি অপূর্ব দক্ষতায় এঁকেছেও বলবো না, লিখেছেও বলবো না, আমি বলবো শাসন করেছে শব্দগুলোকে, ভাবটাকে। একজন কবি, এমন কবিকে আমি স্যালুট জানাই। জানি রত্নদীপ কাজের চাপে এখন সংবাদ সংগ্রহে আমাদের শিলচরে এখন আজকে সাংঘাতিক অবস্থা, একদিনে প্রচুর মানুষ আক্রান্ত। সে সংবাদের জন্য ছুটে চলে গেছে, একটু আগে তার সঙ্গে কথা হয়েছে, সে পরে শুনবে। সে আমার অনেক ছোট, আমার ছাত্র। এই কবিতার প্রসঙ্গক্রমে বলি, এই কবিতার ভূমিকা অংশ আমাকে লিখতে বলেছিল। আমি কবিতাগুলো পড়ে এত অভিভূত হয়ে যাই যে ভূমিকা লেখা কাকে বলে আমি ভুলে আমি একটা বড়সড় প্রবন্ধ লিখে দিয়েছি, যেটা ওর কবিতার গুলোর আগে ও ছেপে দিয়েছে। এরপর অন্তরীণ যেটা সংকলন, তার থেকে আমরা কয়েকটা কবিতা পড়ব, আস্তে আস্তে পড়ব। তো যাই হোক, আমি অনেক কবিকে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবার জন্য নিয়ে এসেছি। অনেকেই আপনারা চেনেন, যেমন রাজীব ভট্টাচার্য, শতদল, দোলন, এদের অনেককেই আপনি চেনেন, বিশ্বরাজ ভট্টাচার্য। আবার অনেককে আপনারা চেনেন না। এই পরিচয় করানোর তাগিদেই আমি আপনাদের কাছে এসেছি। আসলে কবিতার আলোচনা ঠিক হয় কিনা আমি জানি না। কবিতার আলোচনা হয় না, কিন্তু আমরা যারা শিক্ষক, আমরা যারা
ক্লাসরুমে পড়াতে হয় আমাদের কবিতা, আমরা সব ব্যবচ্ছেদের মতো কবিতাকে খুলে খুলে তার হাড়মজ্জা দেখাই। আসলে কবিতা তো পুরোটাই অনুভবের ব্যাপার। কিন্তু ক্লাসরুমে গিয়ে তো আর কবিতা পড়ি আমরা বলতে পারি না যে 3 মিনিট বা 45 মিনিট চোখ বুজে থাকো, আমি কবিতাটা পড়লাম 5 মিনিট, আরো 40 মিনিট চোখ বুজে কবিতাকে অনুভব করো। সেটা হয় না। আহ, আমরা কবিতাকে একটু আলোচনা করি, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে আহ, বোধ, বোধি, জ্ঞান, বিবেক, এই সব কিছুর যে মিশেল, তা নিয়েই কিন্তু কবিতা কবিতা হয়ে ওঠে। একটা এভাবে একটা সাধারণ বাক্য কাব্য হয়ে ওঠে। একটা প্রচলিত কথা আছে, আমরা বলি যে বাক্য উল্টালেই কাব্য হয়। তা নয়, এত সোজা নয়। কিন্তু ওই যে বললাম, মেধা, জ্ঞান, বোধ, বোধি, হৃদয়, সব কিছুর মিশেলে ওই সাধারণ বাক্যটা কাব্য হয়ে ওঠে। আর আরেকটা কথা আমি খুব যেটা বলতে চাইছি, এটা শুনে হয়তো অনেকে হালকা মনে করবেন, ওটা আমি সিরিয়াসলিই বলছি, যে প্রেম আর কবিতা আমার কাছে দুটো এক। কেন এক? আসলে দুটো ততক্ষণই সার্থক যতক্ষণ আহ, আমরা আমাদের কাছ থেকে সেটা ধরাছোঁয়ার বাইরে থাকে। ধরাছোঁয়ার বাইরে আসলে তাকে যদি আমরা সম্পূর্ণভাবে বুঝে যাই, জেনে যাই, চিনে যাই, তাইলে তার প্রতি আর আকর্ষণ থাকবে না। আর যদি আকর্ষণই না থাকে তাহলে রহস্য কোথায়? আর রহস্যই যদি না থাকে তাহলে প্রেম কোথায়, কবিতা কোথায়? তাই কবিতার মধ্যে একটা রহস্য থাকবে, রহস্য উন্মোচন হয়ে গেলেই আর সে কবিতা কবিতা থাকে না। তাই ওই বাইরনের কথা ধার করে বলতে পারি যে দ্য বিউটি অফ দ্য পোয়েট্রি ইজ দেন হোয়েন দ্য পোয়েট্রি ইজ নট পারফেক্টলি আন্ডারস্টুড। তো ওই পারফেক্টলি আন্ডারস্টুড নয় বলেই, আমরা বুঝতে পারি না বলেই কবিতাকে আমরা ভালোবাসি। বুঝে গেলে আর কবিতা হয় না। তো যাই হোক, তাই আমি কবিতা কেন হলো, কিভাবে হলো, কতটুকু হলো, কখন হলো, এরকম সব ব্যবচ্ছেদের মতো আগেই বলেছিলাম, কবিতাকে আমরা দেখি বটে, কিন্তু তার প্রাণ ভোমরাগকে আমরা স্পর্শ করতে পারি না। তো আমি মনে করি কবিতা লেখা হয় না, কবিতা লেখা হয়ে যায়। এটা স্বতঃস্ফূর্ত বয়ান, এটা স্বয়ম্ভু, যা রচয়িতার মানে কোনোভাবে নিয়ন্ত্রণে থাকে না। এই মুহূর্তে আরেকটা কথা বলতে চাইছি, এখানে হয়তো মেঘমালা আছে, এখানে কান্তারদা আছে। যে কান্তারদা, যে মেঘমালা আমাকে কবি রূপরাজ থেকে গল্পকার রূপরাজ করে তুলেছে, কতটুকু হয়েছি জানি না, কিন্তু তাদের জোর এবং রণবীরদার প্রতিনিয়ত বোঝানো, এই তিনজন ছাড়া রূপরাজ ভট্টাচার্য, কবি রূপরাজ ভট্টাচার্য গল্পকার হতে পারতো না। এটা আমি স্বীকার করছি। কারণ যাপন কথা রূপরাজকে কিভাবে তৈরি করেছে সেটা রূপরাজ নিজে জানে। এটা আমি বারবার বলবো, কাউকে খুশি করার জন্য নয়। কারণ যাপন কথায় আমার লেখা না ছাপলেও কিছু নয়, আর ওরা আমাকে কিছু দেয়ও না। তো যে কথা বলতে চাইছি, আমি নিজে গল্প লিখি, এখানে অনেকেই আছেন লেখেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আসলে গদ্যকে পরিবর্ধন, পরিমার্জন, পরিশোধন যাই বলি, এটা একটা পরিসর থেকে থাকে, কবিতায় নয়। কিন্তু কবিতায় কোনো অপশন নেই, যা লেখা হয় সেটাই। হ্যাঁ, অনেকে আমরা পরে পাল্টাই, কিন্তু সেটা ওই গড়ে তোলার মতো, ওই কামারের টুকটাক বা ওই ভাস্করের ছেনি হাতুড়ির কাজ। কিন্তু যেটা লেখা হয় একবারই লেখা হয়, আর যেটা একবারে লেখা হয় সেটা কবিতা, তারপর যেটা হয় সেটা আর কবিতা থাকে না। তো গদ্যের এই অপশনগুলো কবিতায় নেই। তো এই জন্য আমি একটা কথা বলতে চাই, এটা আমি অনেক জায়গায় বলেছি, যে গদ্য যদি নির্মাণ হয়, কবিতা তবে সৃষ্টি। গদ্য কি সৃষ্টি নয়? সৃষ্টি। ওটা আমরা আস্তে আস্তে চিন্তা করে করে আমরা কোনোভাবে যেমন রণবীরদা আমাকে বলেন যে একটা লেখা লিখে রেখে দে, 15 দিন পরে আবার ওটাকে ঠিক করবে। কবিতায় এই অপশনটুকু নেই। তাই কবিতাকে আমি সৃষ্টি বলি, আর গদ্য হচ্ছে নির্মাণ। তো আমরা আস্তে আস্তে কবিতায় যাই। আমার প্রিয় কবি, আমাদের কন্টেম্পোরারি, আমার অনেক প্রিয় আছেন, কিন্তু যেহেতু সাম্প্রতিক কবিতা, সাম্প্রতিক কবিতা বললে এখানে চন্দ্রিমাদিও আসবে, অনেকেই আসবে, কিন্তু আমি
সাম্প্রতিক কবিতা বলতে আমি আমার কন্টেম্পোরারি থেকে এরপর যারা নতুন লিখছে তাদের আমি কবিতা পড়ব। আমার প্রথম প্রিয় কবি আমার একই সঙ্গের রাজীব ভট্টাচার্য, শতদল আচার্য, দোলন চাঁপা, এদের কবিতা আমি পড়ব। এই প্রসঙ্গে একটু একটা কথা বলি। সময় আমাকে যেহেতু 1.5 ঘন্টা দেওয়া হয়েছে, সবাইকে আমি পড়তে পারবো কিনা জানি না, কিন্তু রাজীব আর শতদল নিয়ে একটা কথা বলি। আমরা কিন্তু সেই হাফ পেন্ট বয়স থেকেই আমরা একসঙ্গে আছি। হয়তো রাজীব ভট্টাচার্য 1-1.5 বছরের বড় আমার থেকে, শতদল হয়তো আমার থেকে ছোট, ওই 1-1.5 বছরের বা একটু বেশি হবে, কিন্তু আমরা কন্টেম্পোরারি। আমরা একসঙ্গে ছোটবেলা বিভিন্ন কবি সম্মেলনে আমরা স্থান পেয়েছি, ছোটবেলা, কিন্তু খুবই ছোটবেলা। আমাদের শক্তিবদ স্যার, করুণারঞ্জন ভট্টাচার্যজি, পরবর্তীতে চন্দ্রিমাদি, যারা যখন যে কোনো সাহিত্য অনুষ্ঠানের দায়িত্ব পেয়েছে আমাদের ডেকেছে। আমরা ধরুন তখন হায়ার সেকেন্ডারি, ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমরা বড় বড় কবিদের সঙ্গে কবিতা পড়েছি। কি কবিতা লিখেছি জানি না, কতটুকু ঠিক হয়েছে হয়তো বলতে পারবো না, কিন্তু এই উৎসাহটুকু পেয়েছি আমরা তিনজনই। আমাদের সঙ্গে আরও অনেক ছিল, তারা যতটা পায়নি আমরা সেই আশকারাটুকু পেয়েছি। তো আমার সেই সফর সঙ্গী রাজীব আর শতদল এখনো আমার সফর সঙ্গী। আমাদের তিনজনের যথেষ্ট সম্পর্ক ভালো। আমরা আসামের বা অসমের সাহিত্যে সঙ্গে যারা জড়িত, আমাদের মধ্যে একটা গুণ আছে, আমি অনেককেই দেখেছি, অনেক রাজ্যের অনেক কবিদের সঙ্গে আমার চেনা। কে একজনের কথা বললে আরেকজনে আরেকজন কথা বলে না, এখানে কিন্তু বলে। এখানে মেঘমালা প্রথম আমাকে গল্পকার করে তোলে, সেও কিন্তু তখন নতুন ছিল, আমাকে টেনে নিয়ে সে গল্প লিখিয়েছে যাপন কথায়। হ্যাঁ, আমাকে যদি কেউ একজন কবিতার কথা বলে, তো আমি আর আমার ফেসবুক ওয়ালে সবসময় দেখবেন আমি অনেকের কবিতা আমি তুলে দিই। সেটা আমার যে আমি যে খুব উদার, আমি সাংঘাতিক মানুষ, আমি সে কথা বলছি না। আমি বলতে চাইছি যে এভাবে আমরা এখানকার আসামের কবি এবং গল্পকাররা এভাবে একজন আরেকজনকে টেনে তুলি, এটাই আমাদের বৈশিষ্ট্য। এবং আমাদের লাইভ অনুষ্ঠান দেখবেন, যারা বাইরের তাদেরকে এটা বলা উচিত, আপনাদের বলে কোনো লাভ নেই, আপনারা তো এরকমই। আমরা আমাদের অনুষ্ঠানে নিজের কবিতা দুটো একটা পড়ি, আমরা অন্যেরটাই বেশি পড়ি, এটাই আমাদের বৈশিষ্ট্য, এটাই আমাদের চরিত্র, এটা আমাদের স্বভাব। তো যাই হোক, রাজীব ভট্টাচার্যের কবিতা পড়ছি। লিখেছে, সময়ের থেকে তুলে আনতে পারছেন না, কবিতার নাম কবি, সময়ের থেকে তুলে আনতে পারছেন না কোনো গভীর শব্দমালা, ভণ্ড চতুর এ সময়ে তাকে বারবার অসহায় আর নির্বাক করে দিচ্ছে। তবু নিজের হাতে কামড়ে কামড়ে একটা ভালোবাসার কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তাতে কারো কিছু যায় আসে না জানি, কবিরা পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী, তবু মাঝে মাঝে তাদের লেখা আগুন হয়ে যায়। এই যে আগে আমরা রত্নদ্বীপের কবিতা পড়লাম, একটা আলেখ্য যদি রচনা করা হয়, কবিতার আলেখ্য, তাহলে রত্নদ্বীপের কবিতার পরেই যদি আমরা রাজীব ভট্টাচার্যের এই কবিতা পড়ি, দুয়ে মিলে কিন্তু মানে ওই আলেখ্য রচনা আর আলেখ্য লিখতে হবে না, কবিতাই আলেখ্য হয়ে যাবে। কি বলছে সে? কবিরা পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী, তবু মাঝে মাঝে তাদের লেখা আগুন হয়ে যায়, তাই তারা কবি। কবিতার একটা সুবিধে অসুবিধে দুটোই আছে। সুবিধে হচ্ছে মুহূর্তের কথাগুলোকে ছুরিকাছি না চালিয়ে, ঠুকঠাক না করে, হাতুড়ি বাটালি না নিয়ে লিখে ফেলা যায়, যদি সেটা আমার মনের মাধুরী যদি ঠিকঠাক থাকে, সহৃদয় হৃদয় সংবাদ যারা তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি, তাইলে সার্থক। কিন্তু মুশকিলটা হচ্ছে অনেক বড় বিষয়টাকে আমাকে যদি তুলে ধরতে হয়, আমার পরিসর কিন্তু অল্প, ছোট্ট পরিসরে, ছোট্ট কথায়, ইঙ্গিতে ব্যঞ্জনায় আমাকে বড় বিষয়টাকে তুলে আনতে হবে। এটা অনেক কঠিন। এখন বলবেন কঠিন কাজ ভেবে কি কবিরা করে? না,
কঠিন কাজ ভেবে করে না, স্বতঃস্ফূর্তভাবেই করে। কিন্তু একজন নৈর্ব্যক্তিক পাঠক হিসেবে আমরা যদি দূরত্বে দাঁড়িয়ে বিচার করি, তাহলে আবার বলছি, মঞ্জুরি দি, কান্তার দা মঞ্জুরি দিই আমি বলছি, এখানে দিদিমণি বলে বলছি, সে আমাকে স্যার বলে। কান্তার দা, মেঘমালা ম্যাডাম তারা গদ্য লেখেন, তবু বলছি কবিতায় ব্যাপারটা বড় কষ্টকর, ভাবাটাই কষ্টকর। এবার আমরা আসছি শতদল আচার্যের কবিতায়। শতদল আজকাল তাইলে কি আগে ভালো লিখতো না? অবশ্যই লিখতো, হয়তো বুঝতাম না, তখন আমিও কম বয়সের ছিলাম, কবিতা কম বুঝতাম। এখন শতদল যে কবিতাগুলো লিখছে সেটা বুক ছুঁয়ে মাথা ছুঁয়ে, এই যে একটু আগে বললাম বোধ আর বোধি, মেধা আর মননে একটা আবেশ ছয়ায়। তার কবিতার নাম ছায়াময়। এখন রাগে অনুরাগে বিষণ্ণ দিনের রোদ পড়ছে পিঠে, কতটা পথ হাঁটলে দেখবে আমায়, ছায়াময় রাত যেন অতৃপ্ত রাগিনী, মনোবিলাপ জমেছে অন্ধকারে, চাঁদের ওপিঠ থেকে লিখে যাচ্ছে, দেখা যাচ্ছে আমার জীবন। কবিতার নাম ছায়াপথ। ছায়াপথ অনেক তারার সম্মিলন, তবুও ছায়াপথ। এখন রাগে অনুরাগে বিষণ্ণ দিনের রোদ পড়ছে পিঠে, কতটা পথ হাঁটলে দেখবে আমায়। আমি যে অধরা মাধুরীর কথা বলেছিলাম, যে বিবেকের কথা বলেছিলাম, যে প্রজ্ঞার কথা বলেছিলাম, শতদল আচার্য তার এই টুকরো কবিতায় সেই প্রজ্ঞার আলোকেই তিনি নিজে ধন্য হয়েছেন, আর আমাদের মতো কবিতা পাঠককেও ধন্য করেছেন। চাঁদের ওপিঠ থেকে লিখে যাচ্ছে, দেখে যাচ্ছে আমার জীবন। যে অন্যতর যে একটা ভাবনা, যে অন্যতর, আমার ওই মোবাইলটা ওই এটা থাক, যে অন্যতর ভাবনা, যে ভাবনায় আমরা আসলে কবিরা চালিত হই, যে একটা কিছু একটা দেখার, একটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় এখানে ছোট্ট কথায় উঠে এসছে, চাঁদের ওপিঠ থেকে লিখে যাচ্ছে, দেখে যাচ্ছে আমার জীবন। এখন যার কবিতা পড়ব সে হচ্ছে দোলনচাপা দাসপাল। দোলনচাপা একজন কবি, একজন গল্পকার। আমি এখানে সাজিয়েছি আমার পড়ব যেটা, প্রথমে কবিদের পড়ব, তারপরে যারা গল্পকার কবিতা লেখেন তাদের কবিতা পড়ব। সেই হিসেবে আমি দোলনচাপার কবিতা পরে পড়ার কথা ছিল, কিন্তু আমি এখনই পড়ছি, কারণ তাকে আমি কবি হিসাবে জানি। যেমন মেঘমালাকে গল্পকার হিসেবে জানি, মঞ্জুরি হীরামণিকে গল্পকার হিসেবে জানি, শর্মিলীকে গল্পকার হিসাবে জানি, আদিমা মজুমদার গল্পকার আমার কাছে, বিজয়াদেব গল্পকার। তাদের কবিতা আমি পরে পড়ব, কারণ তারা আসলে গল্পকার। কিন্তু এখানে দোলনচাপা আমার কাছে গল্প লিখলেও একজন কবি। লিখেছে, তার কবিতা হচ্ছে আবেদন, দোলনচাপা দাসপাল। নিদারুণ বিদ্যুতে ঝলসে যাবার পর খবর আসে, আসলে কবিতা এভাবে পাঠ করা, আবৃত্তি যারা করে তারা ঠিকই আছে, কিন্তু কিছু কিছু কবিতা তো আবৃত্তিযোগ্য নয়, তাই ওই কোটেশন, ড্যাশ, সেমিকোলন, আসলে কবিতা পড়তে গেলে আমি এসবও পড়ি। আসলে কবিরা ফালতু তো আর সব দেন না, যে কোনো একটা বিশেষ কারণেই দেন। তো ওই ড্যাশ, সেমিকোলন, ডবল ইনভার্টেড কমা এগুলো বলা যাচ্ছে না, আমি পড়ে যাই। নিদারুণ বিদ্যুতে ঝলসে যাবার পর খবর আসে, তোমার সুখ আনন্দের স্রষ্টা কেবল তুমি, আর দুঃখ, দুঃখের তাহলে স্রষ্টা কে? বুঝে নেই সেটাও আমি। অন্তরাত্মা জানে এ সবই শেষ সত্য নয়। যদি তাই হতো তাহলে কোকিলের কুহু কুহু ডাক কেন? তার সপ্তকের পঞ্চম স্বর ছুঁয়ে যায় বারবার,
কেন এত তীব্র বেদনা, কেন এত তীব্র বিরহ, কার জন্য, কার জন্য দুঃখ আর পার? তাই তোমাকে বলি, ভার্চুয়াল পৃথিবীর ক্লিশে কথা দিয়ে বাস্তব পৃথিবীকে স্বার্থপর করে তোলো না তুমি। কারণ এখানেই এখানেই ফুটবে ফুল, বিঁধবে কাঁটা আগামী পুরুষ ও নারীর। যে কথা আমি আগে বলেছিলাম, দ্য বিউটি অফ দ্য পোয়েট্রি ইজ দেন হোয়েন দ্য পোয়েট্রি ইজ নট পারফেক্টলি আন্ডারস্টুড। বায়রনের এই কথা এখানেও সমান প্রযোজ্য। সব কথা খুলে বলা যায় না, কিন্তু এখানে কবি কিছুটা সংবাদ বা গদ্য লেখা, যেহেতু তিনি মূলত গল্পকার, তাই তার এই কবিতায় কিছু বয়ান, কবিতা নিশ্চয়ই ইঙ্গিতময়, ব্যঞ্জনাময়, কিন্তু এখানে তিনি সরাসরি কিছু কথা বলেছেন। কিন্তু এই সরাসরি কথার পেছনেই তার মূল সত্যটাকে তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন। বলেছেন এখানেই ফুটবে ফুল। এই যে আস্তিক্য বোধ, এই যে আস্থা, এই যে আমাদের বিশ্বাস, এই বিশ্বাসকে তাই তিনি নাম দিয়েছেন আবেদন। কবিতা ভরা কিন্তু দুঃখ, কবিতা ভরা কিন্তু কোকিলের কুহুতানকে শ্লেষে বিদ্ধ করা, তীব্র বিরহের কথাও আছে, কিন্তু সব শেষে দোলন চাপা কি বললেন? এখানেই ফুল ফুটবে। না, সুভাষ মুখোপাধ্যায়কে মনে পড়ছে না আমার এখানে দোলন চাপাকেই মনে পড়ছে। আমি দোলন চাপাকে পড়তে গিয়ে এখানে আমি অবশ্যই বলবো না ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এটার সঙ্গে এটার কোনো মিল নেই। বলেছেন এখানেই ফুল ফুটবে। এই যে আস্থা, এই আস্থার আকাশটাই আসলে কবির পৃথিবী। এখন যার এই খুঁজে বার করতে অসুবিধে কেন বলি, আমি আরেকটা জায়গায় বসেছিলাম, ওইখানে আমাদের অম্বিকাপট্টির জায়গাটায় কিছু কিছু জায়গায় নেটওয়ার্কের খুব ঝামেলা হয়। আমার সামনের ঘরটা একটু বেশি দূর আমার ভেতরের ঘর থেকে, তাই নেটওয়ার্ক ছিল না বলে আমি সব কিছু বগল দাবা করে এখানে চলে আসতে হয়েছে, তাই খুঁজে বার করতে সময় লাগবে। এখন আমি পড়ব আমার আরেক প্রিয় কবি, তার চেয়ে বড় প্রিয় মানুষ, আমার প্রচণ্ড আমি তাকে স্নেহ করি, সে নিজেও জানে তাকে যে আমি স্নেহ করি। সে আবার গল্প লেখে। বিশ্বরাজ ভট্টাচার্য। সে কিন্তু একসময় সাংবাদিকও ছিল, সে শিক্ষক রত্নদ্বীপের মতোই, তবে ফটোগ্রাফার নয়। তার কবিতায় তাই সেই স্ন্যাপশটটুকু নেই। তার কবিতার নাম বুলেট, নিরপেক্ষ নয়। একটা কবিতার নাম যখন এরকম হয়, তখন কবিতায় আমরা ঢোকার একটা অদম্য বাসনা তৈরি হয়। বুলেট নিরপেক্ষ নয়। বিশ্বরাজ ভট্টাচার্য লিখেছে, যতক্ষণ না এফোড় ওফোড় হবে বুক, এর আগ অবধি বেশ ভালো আছি। যাদের পাঁজর ভেঙে গেছে, রক্ত মিশে গেছে নদীর জলে, তারা জানে বুলেট কখনো নিরপেক্ষ নয়। ঘটনার তীব্র নিন্দা জানাই, এটা কোটেশনের ভেতরে লিখেছে, ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজা, এ কথা আর বলো না, বরং দুহাতে মুখ ঢাকো, আর বুদ্ধিজীবী মাটির দিকে তাকাও, মানুষের চোখে চোখ রাখো। ওরে বাস! না, আমি এখানে সুকান্তর কথাও বলবো না, আমি নজরুলের কথাও বলবো না, না আমি উদাহরণ আনতে বিশ্বরাজের কবিতা বিশ্বরাজেরই কবিতা, এটা স্পষ্ট। কিন্তু শ্লেষ, আমরা যারা অলংকার পড়েছি, আবার বলি, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে নিন্দে করছি না। আমাদের সমস্যা কি জানেন? আমাদের এখানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে কি আছে আমি জানি না, আমি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডিগ্রিও করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে, এমএও করেছি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে। আমাদের এখানে মুশকিলটা হচ্ছে ছেলেমেয়েরা ভীষণ ভালো অনেক কিছু জানে,
তাদের প্রাচ্য পাশ্চাত্যের তত্ত্ব বিষয়ে তারা মানে আমি ওদের কাছ থেকে শিখি। কিন্তু প্রাথমিকভাবে যে কবিতার জন্য যে ছন্দ অলঙ্কারের দরকার, এখানে সিলেবাসে তা নেই। এখন আপনারা বলবেন সিলেবাস থেকেই কি শিখতে হয়? ভাষা শিখতে গেলে কি ব্যাকরণের দরকার হয়? হ্যাঁ, হয় বই কি। প্রাথমিকভাবে তার বেসটা তৈরি করে দিতে হয়। এখানে সেটা নেই, আমি খোলাখুলি বলছি। খারাপ পেতে পারেন কেউ, আমি এখানে দোষাদোষি করে বলছি না, আমি বাচ্চাদের সমস্যাটাকে এখানে তুলে ধরছি। হ্যাঁ, এখন এও প্রশ্ন উঠতে পারে, কবিতা পড়তে এসছেন, আলোচনা করতে এসছেন, সমস্যা বলার কি দরকার? হ্যাঁ, সমস্যা বলতে হয় বই কি, আমি শুধুই কবিতা পড়ে যাব? তাদের কোথায় সমস্যা হচ্ছে সেটা বলবো না? তাদের ভিতটাই তো তৈরি করে দেওয়া হয়নি। তাই ছন্দ অলঙ্কার কোর্সে রাখাটা খুব বেশি জরুরি। তারা অনেক সময় জানে না ছন্দ কোনটা, তান প্রধান কাহাকে বলে, শাসাঘাত প্রধান মাথায় দেয় কি, ধ্বনি প্রধান কি বগলে নিয়ে না ঘাড়ে নিয়ে চলে, তারা জানে না। আর জানে না বলেই তারা ছন্দ সম্পর্কে অলঙ্কার, ওই যে শ্লেষ বললাম, শ্লেষ কি, যমক কি, অনুপ্রাস কি, ওরা জানে না। সেদিন আমার কান্তারদা একটা একজনকে একটা কথা বলেছিল, খুব সুন্দর। আমি লিখেছিলাম শ্লেষ, সভঙ্গ অভঙ্গ শ্লেষ। অনেকে আমাকে ফোন করে বলেছে যে স্যার সভঙ্গ অভঙ্গ শ্লেষ কি। আসলে ওরা জানে না। যারা জানে তারা আর প্রশ্ন করবে না, এটা রস নেবে। এই রসটা, কবিতার এই রসটা প্রয়োজন এই অলঙ্কার শেখার মাধ্যমে, যেটা আমাদের এখানে নেই। তো যাই হোক, সে কি বলেছে, ঘটনার তীব্র নিন্দা জানাই রাজা, এ কথা আর বলো না, বরং দুহাতে মুখ ঢাকো। এত স্পষ্টভাবে, এত তীব্রভাবে তার এই প্রতিবাদকে সেলাম জানাতে হয়। তারপর কি বলেছে, শুধু রাজাকে নয়, শুধু সরকারকে নয়, শুধু রাষ্ট্রকে নয়, সে আমাদের মধ্যে মতো তাবর জ্ঞান পাপীদের কি বলেছে, আর বুদ্ধিজীবী মাটির দিকে তাকাও, মানুষের চোখে চোখ রাখো। এই অমোঘ উক্তির জন্যে বিশ্বরাজ আমার প্রিয় কবি। এখন পড়ব আমার আরেক মিষ্টি আদরের মেধাবী কবি। এই শব্দগুলো অনেকে পছন্দ করেন না, আমি খুব বলি। মেধাবী কবি নীলাদ্রি ভট্টাচার্য। তার কবিতায় শব্দ খেলা করে। তার কবিতার নাম, যেটা আমি নির্বাচন করেছি পড়ার জন্যে, দুটো জল চৌকি, কবিতার নাম। নীলাদ্রি ভট্টাচার্য অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। এখন যাদের কবিতা পড়ব তাদেরকে অনেকেই চেনেন না। কার হাতে আমার পোড়া গন্ধ, জলে ভাসে গার্হস্থ কুপির মায়া। তার কবিতা দুবার দুবার পাঠ করতে হয়, ওই শায়ারির মতো আমি দুবার দুবার পড়ে যাচ্ছি। কার হাতে আমার পোড়া গন্ধ, জলে ভাসে গার্হস্থ কুপির মায়া। সন্ধেবেলার চন্দন কাঠ, কৃষি খেতে উড়ে ধান পোকার ডাক। আরেকটা বলি কথা, সেটা আরেকদিন বলেছিলাম। কথা বলতে গেলে উচ্চারণ যেমন দরকার, তেমন লেখার সময় বানান সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যেমন কৃষি ক্ষেতে ওড়ে যদি হতো, এখানে ঠিকঠাক ছিল, উড়ে লিখেছে। যাই হোক, কার হাতে আমার পোড়া গন্ধ, জলে ভাসে গার্হস্থ কুপির মায়া। সন্ধেবেলার চন্দন কাঠ, কৃষি খেতে ওড়ে ধান পোকার ডাক। ঠিকানা বাড়ি কবিদের ভেতর, ঠিকানা বাড়ি, শব্দটা চিন্তা করুন। ঠিকানা বাড়ি কবিদের ভেতর, পুরনো দিনের দুটো জল চৌকি, পুকুর পাড়ে হাঁটছে নীরব, সদ্য দাহ ফেরত আমার অগ্নি। ঠিকানা বাড়ি কবিদের ভেতর, ঠিকানা বাড়ি কবিদের ভেতর, পুরনো দিনের দুটো জল চৌকি। এখানে জলচৌকি জলচৌকি নয় কিন্তু আমরা সবাই জানি, তবুও বলছি জলচৌকি নয়, এটা আমাদের পরম্পরা, আমাদের ফেলে আসা অতীত, যা আমাদের ধরে রেখেছে। পুরনো দিনের দুটো জলচৌকি, পুকুর পাড়ে হাঁটছে নীরব, সদ্য দাহ ফেরত আমার অগ্নি। আমার অগ্নি, অগ্নি কি হাঁটে? হাঁটে না। আসলে ওটা আমার দহন মনের ভেতরে, স্বজনকে ফেলে আসার,
আর এই দাহটাকে যদি সত্যিকারের কোনো স্বজনের দাহ না ভেবে আমার অস্তিত্বের দাহন, আমাদের সময়ের দাহন, আমাদের পারিপার্শ্বিক অচলাবস্থার দাহন ভাবি, তাহলে আমরাও কিন্তু পুকুর পাড়ে আমাদের রাষ্ট্র যে আমাদের যে একটা স্তুতিবাক্য দিয়ে রাখে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, সেই স্তুতির, সেই আপাত শান্তির আড়ালেও অশান্ত একটা মনন থেকে যায়। আমাদের নীলাদ্রি সেই অশান্ত, অস্থির, আমাদের চারপাশের সেই জড় থরথর অবস্থাকে সে প্রকাশ করেছে। এবার আসছি দেবাশিস সায়ন চক্রবর্তী। দেবাশিস সায়ন চক্রবর্তী ছন্দে খুব ভালো লেখে, তবে যে কবিতাটা পড়ছি সেটা সেখানে ছন্দ নেই। তার আমি গত আরেকটা লাইভেও সে কথা বলছি, ভালো কথা বারবার বলতে ইচ্ছে করে, ওটা রিপিটেশন হলেও বোর হই না আমরা। তার একটা কবিতা আমি আমার কলেজে হাই সেকেন্ডারি ছন্দের ক্লাসে আমি পড়িয়েছি, ছাত্রদের ছন্দ বুঝিয়েছি। নৈরাশ্যের আলো। তোমার দেবাশিস সায়ন চক্রবর্তী, সে আবার সঙ্গীত শিল্পী, সে ভীষণ ভালো নাট্যশিল্পী, নাট্যকর্মী। তোমার পায়ের তলায় সর্ষে ফেলে গিয়েছিল মানুষ না বিধাতা? তোমার পায়ের তলায় সর্ষে ফেলে গিয়েছিল মানুষ না বিধাতা? এ প্রশ্ন তুমি করতেই পারো, কিন্তু করনি। মানে যেটা তোমার করা উচিত ছিল সেটা তুমি করনি। কিছুটা বনবার পর প্রতিটি সোয়েটারই বলেছে থামো থামো থামো। তারা হয়তো আর এক উষ্ণতার দিকে চলে গেছে। ক্রুশ কাঁটা তুলে ফেলে তুলে কত দূর যাবে? পায়ের তলায় কারা সর্ষে ফেলে গিয়েছিল? এ গল্প এখন গল্পই। বাইরে এসে দেখো টিকে আছো, টিকে থাকাটাই আসল। সব ঝাপটাই এখন জেনে গেছে, সব নৌকোই কাগজের, সব নৌকোই ছেঁড়া খোঁড়া পাত, সব নৌকোই ছেঁড়া খোঁড়া পাত। কি অসাধারণ কবিতা! এখানেও কোথাও যেন আমাদের একটা শ্লেষের ধাক্কা আছে। বলছে এ গল্প এখন গল্পই, বাইরে এসে দেখো টিকে আছো, বেঁচে নেই, আমরা শুধু টিকে আছি। সময়টাকে দেখুন, যখন আমাদের ডিটেনশন ক্যাম্প আমাদের একটা থাপ্পড় দিয়েছে, তারপর ভাইরাস দিচ্ছে সুরসুরি। আর এই ভাইরাসের সুরসুরি চলাকালীন আবার মানুষের হাতে হাতে এসে পড়ছে ডি ভোটের নোটিশ। এমন এক রাষ্ট্র ব্যবস্থায় আছি, প্রতিবাদহীন আমরা, ধিক্কার দিতে হয় নিজেদের। কবিরা এভাবেই ধিক্কার দেন। ওই বলে না, অসি যুদ্ধার মসি যোদ্ধা, কবিরা মসি যোদ্ধা। প্রসঙ্গক্রমে বলি, যখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর তাবর 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 নেতা মন্ত্রীরা তখনও হননি, নেতারা, আমাদের উদ্ধারকর্তারা নীরব ছিলেন। কেন নীরব ছিলেন জানি না, হয়তো জেনেও বলবো না, হয়তো আপনারাও জানেন। তখন রবীন্দ্রনাথ নাইট উপাধি ছেড়েছিলেন, যার যেটা কাজ। একদম প্রতিবাদ না হওয়ার চেয়ে এই তীব্র প্রতিবাদের দরকার ছিল, এই তীব্র প্রতিবাদেরও দরকার আছে। কবিরা এভাবেই প্রতিবাদ করে যায়। এখন আমি পড়ছি আমার আরেক প্রিয় কবি, নাম শোনেননি, সে আগে লিখতো, এখন লেখা প্রায় বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলি, আবার বলি যাপন কথার কথা। কিছু কিছু পত্রিকা আছে, স্বনামধন্য পত্রিকা, নাম করা পত্রিকা, কোট আনকোট নাম করা পত্রিকা, কিন্তু তারা নতুনদের কিন্তু আশ্রয় দেয়, তারা নতুনদের প্রশ্রয় দেয়। তেমনি হচ্ছে যাপন কথা। আমি যাপন কথার গুণ কীর্তন করে পড়তে বসিনি। আমি এখানে গুয়াহাটির একটা ডুবসাঁতে বসেছি বলে ওরা শুনবে বলে বলিনি। কিছুদিন আগে আমি সুচেতনায় একই কথা বলেছি। আমি বলে যাই, এই কথাকে আপনারা কে কিভাবে দেখবেন সেটা হয়তো দেখবেন না,
তো এই ধীমান দাস খুব সুন্দর রিভিউ লেখে, ম্যাগাজিনের রিভিউ, বইয়ের রিভিউ, বুক রিভিউ। সে আমাদের করিমগঞ্জের একটা পেপারে সে লিখেছিল, একটা লিটল ম্যাগাজিনের, আহেলি লিটল ম্যাগাজিন, মেঘদূতরা করেছিল সেটা। আর আণবিক যে বের করেন যাপন কথা পরিবার, সেই আণবিকেরও সে একটা রিভিউ, বিরাট রিভিউ করেছিল যাপন কথায়, তারা প্রকাশ করেছেন। তারপরে তার লেখা টেখা বন্ধ করে, তার বোধহয় রিফিলের কালি ফুরিয়ে গেছে, ড্রয়ারে রেখে দিয়েছে। প্রাঞ্জলের একটা গল্পও ছিল এরকম। তো সেই ধীমানের একটা কবিতা পড়ছি, কবিতার নাম তোমাকে উদ্দেশ্য করে। কত ভালো ভালো কবিরা আছেন, তাদের আমরা সেভাবে উদ্ধার করতে পারিনি আসলে। আচ্ছা, পরে বলছি। তোমাকে উদ্দেশ্য করে। আজ বিপন্ন এক অস্তিত্বের মুখোমুখি, আমি নই শুধু তুমি। প্রথমে একটা জোর ধাক্কা, দুটো লাইনে একটা প্যারা, তারপর প্যারা চেঞ্জ করে দিয়েছে। প্রথম দুটো লাইন কি? আজ বিপন্ন এক অস্তিত্বের মুখোমুখি, আমি নই শুধু তুমি। বোধের দায়ভার তো একা বহন করার কথা ছিল না, পাশাপাশি চলার সেই আওয়াজটুকু আজ আর শোনা যায় না। তবে কি তুমি লীন হয়ে গেছো আজ অন্য কোনোখানে? তাগিদের অন্তরালে আজ নিজেকে লুকোই, মেঘের ঘন ঘটা চোখের কোণে। তবে তাকে আমি স্পষ্ট বলে দিয়েছি, তোমার সমস্তটা উজাড় করে নিক আষাঢ়ের মেঘ, বর্ষা নামুক, তবে এখানে নয় অন্য কোনোখানে। চুপি চুপি এও বলেছি, নীরব চোখের স্বপ্ন ভেঙে সাজানো মলিনতা কানে ভেসে যাক উজ্জ্বল প্রাবল্যে। জ্যোতির্ময়দা লিখেছেন, ছন্দ ছাড়া কবিতা ছন্নচ্ছাড়া হয়। হ্যাঁ, পদ্য বা গদ্য কবিতা যার চলনই নিক, ছন্দ থাকতেই হবে। নীরের ছন্নচ্ছাড়া লেখা কে লিখতে পারেন? তার ঠিকানা চাই। না, ঠিকানা আমি দিতে পারবো না। সেই জন্যই বলেছি, ছন্দবোধ জেগে ওঠার সেই পরিবেশ বা পরিসর আমরা গড়ে দিতে পারিনি। তো ধীমান দাস তার এই তোমাকে উদ্দেশ্য করে যে কবিতা লিখেছে, আপাত প্রেমের কবিতা, কিন্তু প্রেম ছাপিয়ে এখানেও সময় উঠে এসছে। এবার আমি পড়ছি দেবারতী চন্দ ভট্টাচার্যের কবিতা। দেবারতী চন্দ ভট্টাচার্য খুব ভালো লেখেন, তিনি নাট্যকর্মী আসলে। তিনি শুনলে সে রাগ করবে, সে আমার ছাত্রী। ভুল লিখলাম নাকি? একটু আমাকে সময় দিন, আমি সবটা উল্টোপাল্টা করে রেখে দিয়েছি। এক ঘর থেকে আরেক ঘরে আসতে গিয়ে আমার এই অবস্থা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, তার কবিতা আত্মজোকে। তার গতদিন যে কবিতা পড়েছি সেটাও এক শিশুকে নিয়ে, সেটাও আমি পড়ে দেব। আত্মজোকে, দেবারতী চন্দ ভট্টাচার্য। প্রসঙ্গত বলি, এভাবে বলাটা হয়তো ঠিক নয়, দেবারতী চন্দ ভট্টাচার্য আমাদের বিশ্বরাজের জীবনসঙ্গী। এই পরিচয়, আমি এইগুলো পরিচয় আমার দিতে আমার দেওয়াটা ঠিক নয়, যে যার পরিচয়ে পরিচিত। আমি দেবারতীকে পরিচিত করাবার জন্য আমি বিশ্বরাজের কথা আনিনি, আমি সম্পর্কটা অনেকেই জানেন না তাই জানাচ্ছি। আত্মজোকে। রাস্তা জুড়ে রক্তাক্ত দেহের দর কষাকষি, সীমান্তে দাঁড়িয়ে পুলিশ অপেক্ষারত, দুধের শিশুটির তীরবিদ্ধ হাসিতেও
কেউ ক্লান্ত হয় না। অনুদানের পর অনুদান এলে একসময় মুছে যাবে সব, গুমোটটা প্রতিবারের মতো। দিন গুনছে পরবর্তী হাহাকারের, ক্রমশ ঝাপসা হয়ে পড়ছে চেনা মুখগুলিও। রাবণের চিতার পাশে দাঁড়িয়ে এ কোন সময় উপহার দেব আত্মজকে, সরাসরি তার বক্তব্যকে সে প্রকাশ করেছে। অনুদানের পর অনুদান এলে একসময় মুছে যাবে সব, দিন গুনছে পরবর্তী হাহাকারের, ক্রমশ ঝাপসা হয়ে পড়ছে চেনা মুখগুলিও। হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে সেই ঈশ্বরী পাটনির কথা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তারই যেন ওই যে সিকুয়েল বলি আমরা রচিত হয়েছে এখানে। রাবণের চিতার পাশে দাঁড়িয়ে কোন সময় উপহার দেব আত্মজকে, যে আত্মজের জন্যে হাত পেতে দেবীর কাছে চেয়েছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আর আত্মজ কবিতায় আমাদের দেবারতী সময়টাকে আশ্রয় করে উত্তর চেয়েছে আমাদেরই কাছে। আমি লোভ সামলাতে পারছি না, দেবরতীর আরেকটা কবিতা আত্মজ 1 পড়েছি, আত্মজ 2 4 লাইনের কবিতা, সেদিনও এটা পড়েছি। প্রতিটা লাইন এখানে মানে মনে ধরেছে আমার। কবিতার নাম আত্মজ 2। তোকে স্নান করানোর সময় মনে হয়, তোকে স্নান করানোর সময় মনে হয় এই বসুধাও যদি আমার সন্তান হতো। শেষ কবিতা। এটা ও 4 লাইন দিয়েছে, আমি বলবো এটা 2 লাইনের একটা কবিতা। তোকে স্নান করাবার সময় মনে হয় এই বসুধাও যদি আমার সন্তান হতো। এখানে আর বোঝা না বোঝার কোনো ব্যাপার নেই, আমরা স্পষ্টভাবে বুঝে গেছি দেবারতী কি বলতে চেয়েছেন। আসলে ইয়েটস যেটাকে বলেছিলেন সিম্বলিক ইউনিভার্স, চিহ্ন প্রতীকের সাহায্যেই, প্রতীকের মাধ্যমেই, চিহ্নের মাধ্যমেই কবিতা রম্য হয়ে ওঠে। সেই সিম্বলিক ইউনিভার্স এইসব কবিতায় যেন পিনবদ্ধ হয়। যেমন আমাদের শিবাশিসের কবিতা, আমি প্রসঙ্গক্রমে বলি, বলেওছি 2-1 জনকে আমার পরিচিত। আমার 2 বছর আগে আমার দিদি মারা যায় ক্যান্সারে। তখন আমার আরেক দিদি অসুস্থ, তাকে জানানো হয়নি আমার দিদি যে মারা গেছে, একই বাড়িতে আমরা ছিলাম তখন। তখন আমি সঞ্জয় উদাস পড়ছি, পড়তে পড়তে যখন হাঁফিয়ে গেছি, কান্না বুক ঠেলে বেরিয়ে এসছে। বিশ্বাস করবেন না, তখন আমি সেটা বলেছি সেই অশৌচ অবস্থায় আমি কান্তারদাকে বলেছি, এখন আমি তোমার গল্প পড়ছি। কোনটা পড়ছি? গড় পড়ছি। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে গড় কেন? এই গল্প পড়তে পড়তে এই গল্পের মধ্যে যে কথাগুলো আছে, নিজেকে তুলে ধরার, নিজেকে আবার জাগিয়ে তোলার যে স্পিরিটটা আছে, আমি সেটাকেই ধরতে চেয়েছিলাম। আমি পার্থিব করাত পড়ি, আমি যা ব্রহ্মপুত্র উপত্যকা, বরাক উপত্যকা এভাবে আলাদা করা যায় না, কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি, আবাহন ছাড়া আমাদের গতি নেই, আর আবাহনে তেমন বই নেই, আর সেভাবে পাঠাতে বললেও পাঠায় নাই, বা এটা অবশ্য দোষ ধরা যায় না, এভাবে বলা যায় না, নিজের তাগিদ থাকলে আনতে হয়। তো যাই হোক, যে কটা বই আছে আমি সে কটাই পড়ি। আমি যেরকম মাঝে মধ্যে পার্থিব করার তো পড়ি, হাতে এসছে যেমন এখন আমাদের জ্যোতির্ময়দার বই, আমি যে লক্ষ্মীর পাঁচালী কতবার পড়েছি, মানে এটা আমাকে লিখতে সাহায্য করেছে। যাই হোক, এগুলো কথা বললে একটু কেমন শোনায়, তো বলছি না। আরেকজন নতুন কবির সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। এখানে আবার সেই সিম্বলিক ইউনিভার্সের ব্যাপার নয়, সে সব কবিতাই আসলে সিম্বলিক ইউনিভার্স, প্রতীকের অরণ্যের মধ্য দিয়ে আমরা যাই। তো এখন যেটা পড়ছি এটা একটু দীর্ঘ কবিতা, গোটাটাই পড়ব।
আমাদের এখানকার একটি ছেলে, সে কখনো কবিতা লিখেছে বলে আমি জানি না, কিন্তু সেটা সেদিন আমাদের এই ফেসবুকে পেয়েছি, আমার দিদি পেয়েছে, পেয়ে তুলে আমাকে দিয়েছে। অগ্নিশ্বর সিকিদার, আমাদের এখানকার আবৃত্তিকার অমিত সিকিদারের ছেলে, তোমাকে নিয়ে, বাচ্চা ছেলে, একেবারেই কম বয়স, তার লেখার কবিতা তার কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে সে বিচারে আমি যাচ্ছি না, এভাবে বিচার করা যায় না। তবু তার ধরতে চাওয়ার, কবিতাকে স্পর্শ করতে চাওয়ার যে তাগিদ, আমি তার জন্যই সাম্প্রতিক কবিতাগুলো নিয়েছি। সাংঘাতিক কবিদের, মেধাবী কবিদের, শক্তিশালী কবিদের কবিতা তো অনেকেই পড়েন। তোমাকে নিয়ে, মধ্যরাত আমার ভীষণ প্রিয়। রাত যত গভীর হয় আমি আরো আরো গভীরে ডুবে যাই তোমার কাজল চোখে। স্বপ্নগুলো মহাকাশে পাড়ি দেয়, ছুটে চলে তোমাকে সঙ্গে নিয়ে আকাশগঙ্গা ছাড়িয়ে। চোখে কোটর থেকে ঝরে পড়ে মান, অভিমান সব। তোমাকে না বলা সব কথা ঠাঁই পায় তোমারই বুকের মাঝে। হাত ধরে দুজন ছুটে যাই কোলাহল থেকে নির্জনতা আছে যেখানে। আবার ফিরে আসি সেই দেশে যেখানে বাস্তব ও স্বপ্ন মিলে একাকার। এখানে কবিতার কবির আসলে মনের ভাবনাটা এখানে স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। কি লিখেছে? যেখানে বাস্তব ও স্বপ্ন মিলে একাকার। সে আসলে এই তরুণ কবি, এই নতুন কবি, আসলে তার কবিতায় বাস্তব আর স্বপ্ন এই দোলাচলাতায় সে আক্রান্ত, আর সেই সত্যটা তার কথায় প্রকাশ পেয়েছে। চাঁদের আলোতে ভেজা মেঘের মধ্যে, চাঁদের আলোতে ভেজা মেঘের মধ্যে আমি খুঁজে বেড়াই তোমার মুখ। রাতের হিমেল হাওয়াতে ভেসে আসা তোমার সুগন্ধ ধরে রাখার চেষ্টা করি নিজের ভেতর। তোমাকে বুকে জড়িয়ে ঝাঁপিয়ে পড়ি সমুদ্রের অতল গর্ভে। আবার ডানা মেলে উড়ে পৌঁছে যাই হিমালয়ের শ্বেত শুভ্র উচ্চতায়। দিগন্তের দিকে তাকিয়ে দেখতে পাই রক্তিম মেঘের মাঝখানে আগুনের মধ্যে দাঁড়িয়ে তুমি আমাকে ডাকছো। পুড়ে ছাড়খাড় হয়েও আমি ঠিক পৌঁছে যাই তোমার কাছে, শুধু একবার নিজেকে দেখবার আশায় তোমার কাজল চোখে। পুরোপুরি প্রেম, যে বয়সে যে কবিতাগুলো আসে সে কবিতাই। কিন্তু ওই যে রবীন্দ্রনাথ বলছিলেন না, কথা বলবার কি অসামান্য ভঙ্গি, তারও কথা বলবার কি সহজ কিন্তু অসামান্য ভঙ্গি। অগ্নিশ্বর শিকদার এই আবিষ্কার করেছি, তাকে আমি ফোনে পাচ্ছি না, তার বাবাকে বলেছি। আমার মনে হয় তাকে এভাবেই চাপ দিতে হবে। এবার যার কবিতা পড়ব সে প্রতীক দেবরায়। প্রতীক সম্পর্কে একটা কথা বলি। প্রতীক হচ্ছে কমার্সের আমার কলেজের শিক্ষক, বয়স একেবারেই কম, 25-26 বছর, মেধাবী ছেলে। সে কবিতা মাঝে মধ্যে লিখত, এখন কবিতা জব্বর পড়ে, খুব পড়ে কবিতা। তারপর তার কবিতা একটা জায়গায় এসে পৌঁছেছে। আমার একটা কবিতা, তা ওর একটা কবিতাও লিখেছিল সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখিনি, এই কবিতার প্যারোডি নয়, এই কবিতার প্রত্যুত্তর একটা কবিতা লিখেছিল। ওটা আমার হাতের কাছে আজকে অনেক খুঁজেছি, পাইনি। তো ওর একটা কবিতা পড়ছি, ওই কবিতাটা ভীষণ ভালো ছিল। নীরবতা, প্রতীক দেবরায়। নীরবতার মানে নীরবতাই জানে, তবু কিছু মুখর সময় আজও আমায় হাতছানি দেয় পিছু টানে, কেবলই পিছু টানে। আমার বধির দিনের অপূর্ণ আবেগগুলি, আমার বধির দিনের অপূর্ণ আবেগগুলি পিছু টানে, শুধুই ছায়ার মতো সঙ্গী হয় অকারণে, কেবলই অকারণে। কত স্বপ্নের যান বুনেছিলুম সুরে সুরে আর গানে গানে, সেসব স্বপ্ন বুঝি ভাঙল এবার, শেষ হলো পাওয়ার আশা।
ভালোবাসার তুলির টান এখন আর নেই মনের ক্যানভাসে, সেই সব স্মৃতির পাহাড় ভুলে আমি কবে হৃদয়ের ব্যথাটি হৃদয়েই সমাধি দিয়েছি। এখন অশ্রান্ত মুখরতার বদলে আমি মুখ ক্রিজেলের কাছে শুধু নীরবে বসে থাকার অভ্যাসে আছি। লাস্টের লাইনটা আসলে আমি সেদিনও বলেছিলাম, জানি আমার কথায় শিবাশিস দা বা আরও অনেকে এখানে আছেন, রণবীরদাও আছেন দেখতে পাচ্ছি, মধুমিতাও আছে, দেখতে পাচ্ছি শ্রাবণী আছে, প্রাঞ্জল আছে, অনেকেই আছেন। আমার কথাটা আপনারা কতটুকু গ্রহণ করবেন কিনা জানি না। কবিতা, গোটা কবিতা তো কবিতা হয় না, তার মধ্যে যে কোনো একটা উজ্জ্বল লাইন বা দু চারটে লাইন বা একটা প্যারা কবিতা তাকেই কবিতা করে তোলে। সে যখন নিচে বলেছে পুরোটাই তার মনের বয়ান লিখেছে। এখন অশ্রান্ত মুখরতার বদলে আমি মুখ ক্রিজেলের কাছে শুধু নীরবে বসে থাকার অভ্যাসে আছি। দাড়ি নেই, তিনটে ডট দিয়ে শেষ করেছে। এই যে অনন্তকাল বসে থাকার, আর ক্রিজেলে মানে ক্যানভাসে যে ত্রিপায়ার উপরে রাখে সেই ক্রিজেলে ভর দিয়ে বসে আছে। সেই ক্রিজেল, উজ্জ্ব ক্যানভাস, তার বসে থাকা, এই তিনটাকে এক করুন, কবিকে তখনই মনে হবে যে আরো লিখে যাও, তোমার হাতে কবিতা আছে। এছাড়া কবিতাকে বলার, কবিতা নিয়ে বলার তো এভাবে ব্যাখ্যা করার তো কিছু নেই, ওভাবেই বলতে হয়। ওই যে টি.এস. এলিয়ট বলেছিলেন না, হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ। হ্যাঁ, তো আমাদের এই তৃতীয় সত্তাটুকু, যে সে রবীন্দ্রনাথের মানস সুন্দরী, বিহারীলালের সারদা, বা বলতে পারি জীবনানন্দ দাশের সুরঞ্জনা বা বনলতা, আর আমাদের সেই ভাবনা, সবাই ওই তৃতীয় সত্তাকে নিয়েই বসে আছে। এখন উজ্জয়িতা চৌধুরীর কবিতা পড়ব। উজ্জয়িতা চৌধুরী যে দুটো কবিতা পড়ব, এই দুটো কবিতাই এখনকার সময়কে নিয়ে লিখেছে। প্রসঙ্গত সবারই যখন পরিচয় দিচ্ছি এটাও পরিচয় দিয়ে রাখি যে উজ্জয়িতা আসলে আমার ভাগ্নি, আমার দিদির মেয়ে। কবিতার নাম উপশম, যেটা মঞ্জরি হীরামণির সম্পাদনায় আগামীতে প্রকাশ পাচ্ছে, সেটা পড়ছি। মঞ্জরি রাগ করতে পারে যে প্রকাশই হয়নি, সে পড়ে নিচ্ছে। উপশম, উজ্জয়িতা চৌধুরী। এক বন্দির গান ভেসে আসে, এক বন্দির গান ভেসে আসে, তাই বাতাস ক্রমশ ভারী হয়। সময়ের দীর্ঘশ্বাস আমার বন্দিত্বকেই যেন আরো গাঢ় নীল করে, আরো অসহ করে তোলে। এবার তোমায় বিদায় দিতে চাই ও সুখ, ফিরে এসো সুস্থতার আলো, ফিরে এসো সুসময়। ক্লান্ত বিকেল ধরা দিক জানালার কাছে, সূর্যাস্তের শেষ রশ্মিতে, গভীর আশার আরেক আরম্ভের সুখে, আমার সকল যন্ত্রণাকে শান্ত করে ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো আরো একবার। আপনাদের মানে আপনাদের নয়, আমাদের তেজপুর বিশ্ববিদ্যালয়ে সে বিজ্ঞানের এমএসসি করছে, বিজ্ঞানের ছাত্রীও ছিল আগেই। তো এটা কথা নয়, বিজ্ঞানের ছাত্রী, কমার্সের টিচার বললাম। আসলে কবিতা যদি থেকে থাকে, তো ওই যে আগে যে বললাম, জ্যোতির্ময় দাস সুন্দর কথা বলেছেন যে যার শেখবার ইচ্ছে ছন্দ, যার বলার ইচ্ছে, যার ভাববার ইচ্ছে, সে নিজের থেকেই করতে পারে। উজ্জয়িতার আরেকটা কবিতা যাপন, আমি দুজনের দুটো দুটো কবিতা পড়েছি। জীবন ক্ষুধায় শুধু আজ নিরন্তর এগিয়ে যাওয়া। নাছোড়বান্দা, কেন পড়ছি, দুটো কবিতার একটা মিল দেখবেন। নাছোড়বান্দা অসুখ পিছু নেয় অকারণ, এখানে অসুখটা বানান লিখেছে ও, অ হাইফেন সুখ, অসুখ পিছু নেয় অকারণ। দুপুর ঘুমে, দুপুর হাইফেন ঘুমে
আবছা দৃষ্টি দূরেই বেঁধে রাখি, চেনা হাসি চোখের ভেতর হাত বুলিয়ে দেয়, উষ্ণ কপাল ঠান্ডা হয়ে এলে আবার এসো অঝোর বৃষ্টিধারা, এবার থাক না হয় এটুকুই। হঠাৎ হোঁচট খায় স্বপ্ন ভাঙা দিন আমার, আর যাপন সুখের ক্ষুধায় এই নশ্বর জীবনটাকেই পরিচিত উদ্যমে স্রোতের টানে এগিয়ে নিয়ে যায়, শুধুই এগিয়ে নিয়ে যায়। দুই কবিতাতেই জীবন যন্ত্রণা স্পষ্ট। আমাদের সময় কম, আমি খুব তাড়াতাড়ি পড়ছি আরেকজনের কবিতা, তীর্থঙ্কর চক্রবর্তী। এ আরেক, সেও ছন্দে খুব ভালো লেখে, ভীষণ ভালো ছন্দবোধ ওর। ওর একটা কবিতা পড়ছি, ভীষণ ভালো লেখে ও। আমার মনে হয় ওর কবিতা আমাদের একটা প্রাপ্তি। তীর্থঙ্কর, ব্যথার রাজপ্রাসাদ। আমার ব্যথার রাজপ্রাসাদ স্বপ্ন রোদের উঠোন জুড়ে দাঁড়িয়ে আছে অতীত খুঁড়ে, অচিন ভোরের আটচালাতে বাঁচার আর্তনাদ। এই যে বললাম যে ছন্দবোধ, এও কিন্তু সিলেবাসে তার ছন্দ ছিল না, কিন্তু ওই যে সুশিক্ষিত লোক স্বশিক্ষিত, স্বশিক্ষিত যারাই তারাই সুশিক্ষিত। আমার ব্যথার রাজপ্রাসাদ স্বপ্নরোদের উঠোন জুড়ে দাঁড়িয়ে আছে অতীত খুঁড়ে, অচিন ভোরের আটচালাতে বাঁচার আর্তনাদ। জীবনপুরের পড়শি আমার ব্যথার রাজপ্রাসাদ, আমার ব্যথার রাজপ্রাসাদ। তার ইট পাথরের ফাঁকে ফাঁকে ইচ্ছে নদী রাত্রি জাগে, সময় পাখির ডানায় শুকোয় ভোলের অবসাদ। অনেক সাধের যত্নে গড়া ব্যথার রাজপ্রাসাদ। কি অটুট ছন্দে সে লিখে ফেলেছে কবিতা, সাংঘাতিক ভালো কবিতায়। এবং তার এই কবিতায় শুধু এই কবিতা ছন্দেবদ্ধ বলে সেটা পদ্য নয়, ছড়া নয়, সে একটা সার্থক কবিতাই লিখেছে। এখন যার কবিতা পড়ব সে হচ্ছে মনস্বিনী মিশ্র। এবার উচ্চতর মাধ্যমিক পাশ করেছে, বিজ্ঞানের ছাত্রী মনস্বিনী মিশ্র। কবিতার নাম অনির্দিষ্ট। না লেখা শব্দের খোঁজে পেরোতে হবে 7 সমুদ্র, দুটো হিমালয়, সাহারার পর আবার সাহারা। নীল আকাশ গায়ে মেখে কালো আকাশ মাথায় নিয়ে আলো আঁধারের সুদোকু খেলা। এটা একটা পাজল গেম, সুদোকু খেলা। শুনতে হবে উন্মাদ ঝড়ের উচ্ছৃঙ্খল ছন্দ, গায়ের উপর আছড়ে পড়া বিশাল ঢেউয়ের অস্থির উচ্ছ্বাস, বিস্তীর্ণ জলরাশির অশান্ত নীরবতা। এক বৃষ্টি পথ দেখায়, অন্য বাতাস পথ ধাঁধায়। এখানে কবি তার আসল কথাটুকুকে প্রকাশ করেছেন। এক বৃষ্টি পথ দেখায়, অন্য বাতাস পথ ধাঁধায়। একদিকে তুষার, অন্যদিকে আগুন, চোখে শীত বসন্তের শরৎ শিশির। হঠাৎ খেয়াল হলো ফেঁসে আছি মরীচিকায়, একই বৃত্তে ঘুরছি তো ঘুরছি, ঘুরছি তো ঘুরছি, অধরা শব্দেরা ভানুমতি। এক বৃষ্টি পথ দেখায়, অন্য বাতাস পথ ধাঁধায়। বৃষ্টি আমরা জানি উর্বরা শস্যের দোতক, আর বাতাস ঝঞ্ঝা আমাদের পথ ধায়। এই অনির্দিষ্ট সময়কেই আমাদের সাথী করে চলা। এবার একটু দ্রুত পড়ে যেতে হবে, যাদের কবিতা পড়ব বলে ধরে নিয়েছি তাদের কবিতা আমি পড়বই। এখন যার কবিতা পড়ব সে হচ্ছে, পাই নাকি দেখি, হ্যাঁ, দীপাঞ্জলি চৌধুরী। নামহীন কবিতা। তিনি শিক্ষিকা, লিখেছেন
অভিমানে অভিমানে কলম যেদিন থেমে যাবে আমার, সৃষ্টি হবে না নতুন কোনো শব্দ, নতুন কোনো গল্প, সেদিন তোমার আমার গল্প লিখবে জীবন। আবার পড়ছি, অভিমানে কলম যেদিন থেমে যাবে আমার, সৃষ্টি হবে না নতুন কোনো গল্প, সেদিন তোমার আমার গল্প লিখবে জীবন। শিশিরের ভেজা নতুন শিশে জন্ম নেবে আরেক না বলা উপকথা। অভিমানে হেঁটে যাব আমি সে দেশে, যেখানে আজও ভালোবাসা বেঁচে আছে। লোকে মন খুলে গান গায় আর কথা বলে, বাউল হয়ে গাইব আমি তাদের ভালোবাসার গান। অভিমানে যেদিন আমি চলে যাব না ফেরার দেশে, আমার কবর ঢেকে যাবে নাম না জানা ফুলে, আর অনাত্মীয়ের অফুরান ভালোবাসায় সেদিন একবার শুধু দেখে যেও এই কাঙালিনীর হাসি। তীব্র ব্যথা এখানে স্পষ্ট হয়েছে দীপাঞ্জলির কবিতায়। তারই সঙ্গে আমি আগে বলেছিলাম না যে কবিতা আসলে কবিতা সব মিলে একটা আলেখ্য তৈরি হয়। আমি দীপাঞ্জলির কবিতার পরেই পড়ছি নিরুপম শর্মা চৌধুরীর কবিতা। নিরুপমকে আপনারা হয়তো অনেকেই চিনে ফেলেছেন এতদিনে। সে রোজ কবিতা লেখে, রোজ। তার একটা কবিতা সেদিনও পড়েছি, আজকেও পড়ছি। এই কবিতাটা আমার ভীষণ ভালো লাগে। মৃত্যু ভয়, 4 লাইনের কবিতা। মৃত্যুকে রেখেছি বুক পকেটের কাছাকাছি, মৃত্যুকে রেখেছি বুক পকেটের কাছাকাছি, আর হাতের তালুতে নিয়ে কখনো সময় পেলে খৈনির মতো করে দেখি এবং মারিয়ে যাই ইচ্ছে খুশি। শুধু ঠোঁটে তোলার মতো সেই সাহসটুকু পায়নি। বিষয়টা কি? মৃত্যু। যাকে সে দোলে যায় খৈনির মতো, তাতে ঠোঁটে তোলার মতো তার সাহস নেই। সাহস নেই না, সাহস আছে। আসলে সে মৃত্যু ভয় লিখেছে বটে, কিন্তু বাঁচার তীব্র আকাঙ্ক্ষাকে, সেই আস্থাকে সে ছড়িয়ে দিতে চেয়েছে আসলে। এখন আমার আরেক প্রিয় কবি, এদের কবিতা না পড়ে আমি যাব না, তাই আমাকে পড়তেই হবে। সে হচ্ছে, এখন সে চিকিৎসায় আছে, সে কোভিড আক্রান্ত, একজন সাংবাদিক আমাদের এখানকার, বিশ্বকল্যাণ পুরকাস্থ তিলক। সে চিকিৎসায় আছে, হয়তো সে আমাকে শুনছে। তার কবিতা আমি পড়ব এখন। বিশ্বকল্যাণ পুরকাস্থ, কবিতার নাম যাপন। তোমার ঘুমহীন শব্দ যাপনে একরাশ সময় পাঠাতে চেয়েছিলাম। আবার পড়ছি, তোমার ঘুমহীন শব্দ যাপনে একরাশ সময় পাঠাতে চেয়েছিলাম। ডিমাসা রাজকন্যা তোমার চোখের পাতায়। আমরা মৃত্যু উষ্ণতার দিনগুলোয় চেয়েছিলাম শব্দের সহবাস। আমরা মৃত্যু উষ্ণতার দিনগুলোয় চেয়েছিলাম শব্দের সহবাস। তুমি ভাষার আড়ালে জড়িয়ে রাখলে নিজেকেই। আমি এখন অন্য দেশের লোক। এই কবিতার একটা বিশেষ কাহিনী আছে। সেই কাহিনী আমরা একদিন সুস্থ হয়ে এলে আমরা আমরা বিশ্বকল্যাণের মুখ থেকেই শুনব, এই আশা রাখছি। সে আসবে, সে নিজের থেকে পড়বে এই বিষয়টা, আমি জানি, কিন্তু বলবো না, তার জন্য রেখে দিলাম। আরেকজন কবি রাজেশ শর্মা, এখন কোথায় আছেন জানি না। আগে সমানে আমার বাড়িতে আসতেন, আগে সমানে লিখতেন, লেখা পড়াতেন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। এখন তার দেখা নেই। কিন্তু সে আরেকজন মেধাবী কবি। বৃক্ষ সিরিজ দুটো দুটো লাইনে 4টে অংশে লিখেছে। বৃক্ষ সিরিজ। 1, স্বপ্নেরা যেখানে মৃতভুক, সেখানে জন্মদিনের ভোর নিয়ে আসে নারী। 2, সম্পূর্ণ দানব হওয়ার আগে খিদে পায় না। 2 নম্বর কবিতা, দুটো লাইন, সম্পূর্ণ দানব হওয়ার আগে খিদে পায় না। আজকেও দুপুরবেলা একটা
কাল বিকেলে সন্ধ্যার পরে একটা লাইভে আমি বলেছিলাম 1-2 লাইনে অনেকে কবিতা লিখেছেন এরকম। 3 নম্বর, ওই যে দূরে গান বাজছে সুফিয়ানা, একদিন সেখানে ক্যানরি পাখির বাসা হবে। 4, প্রতিটি শ্বাসের পর ইনশাআল্লাহ মরিতে চাহি না। এই যে 4টি অংশে আমরা বলতেই পারি একটা কোলাজ কবিতা। সময়ের কোলাজকে সে টুকরো 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 অংশে সাজিয়ে দিয়েছে এবং এই 4টা অংশ জুড়ে একটা সময় উঠে এসছে। আমাদের রাজেশ শর্মার বৈশিষ্ট্য বোধহয় এটাই, এভাবেই সে লিখতে জানে। এবার পড়ব আমি দেবজ্যোতি পুরকায়েস্তের কবিতা। সেও শিক্ষক, সে অনবরত লেখে, সব সময় লিখে যায়। দেবজ্যোতি পুরকায়েস্তের কবিতা মন্ত্র। স্বর্গসুখ যদি চাও, ভাবের আকাশে প্রেম ছড়িয়ে দেখো, শূন্য জীবনে সৌন্দর্য রচনা করে দেখো, এক আকাশ মায়া জন্মায়। হ্যাঁ, রাজেশ শর্মা শিলচরই আছে, যোগাযোগ নেই। স্বর্গসুখ যদি চাও, ভাবের আকাশে প্রেম ছড়িয়ে দেখো, শূন্য জীবনে সৌন্দর্য রচনা করে দেখো, এক আকাশ মায়া জন্মায়। আমি বিমূর্ত নদীর চিত্রকল্পে ভাসি, উড়ে যাওয়া এক ঝাঁক পাখির মধ্যে আমি থাকি। সকাল সূর্যে স্নান আমার রোমান্টিকতা, সন্ধ্যার বাতাসের আনন্দ আমার ভালোবাসা। যদি ভালোবেসে ভালো থাকা যায়, তবে সব কথাই কবিতা হয়। বা এরপরে তো আর কোনো ব্যাখ্যাই হয় না এখানে শিবাশিসদা। সন্ধ্যার বাতাসের আনন্দ আমার ভালোবাসা, যদি ভালোবেসে ভালো থাকা যায়, তবে সব কথাই তো কবিতা হয়। সত্যিই তাই, ভালোবেসে যদি ভালোবাসা যায়, এই আস্থা, এই হাত বাড়িয়ে দেওয়ার সংকল্প যদি করি, তাহলে ভালো থাকা যায় বই কি। আর এটাই আমাদের শক্তি, আজকের এই অসহ সময়ে তো বটেই। এবার মেঘদূত সেনের কবিতা পড়ি। একটা একটা কবিতায় আসলে কাউকে চেনা যায় না, বোঝা যায় না, জানা যায় না, তবু কিছুটা তো দেখা যায়। ওই দেখাটাই আমরা নেব না হয়। মেঘদূত সেন। শিমুল সন্ধ্যা। সম্মোহিনী সন্ধ্যায় শিমুল দাঁড়িয়ে আছে, কাঁচা বাদামি চোখে তমসার আলো। আসলে কথাগুলো কেন বলছি, আসলে এই কবিদের আপনারা নাম শোনেননি, হয়তো যাপন কথায় যারা আছেন পেজে তারা হয়তো জানেন, বা আজকাল ফেসবুক এমন একটা মাধ্যম, কেউ কাউকে চেনে না তা হয় না, সবাই সবাইকে চেনে, একটু কম চেনেন আর কি, খুব কম শুনেছেন ওর নাম। ও সে গল্প লেখে খুব ভালো। সম্মোহিনী সন্ধ্যায় শিমুল দাঁড়িয়ে আছে, কাঁচা বাদামি চোখে তমসার আলো, মোবাইল স্ক্রিনে ২০ ছবি, আত্মহনন, আঁতুর ঘরে জমে অভিমান একরাশ। কিছুটা চেনা, কিছু আবার বড্ড অচেনা। উষ্ণতার ভাপে ছন্দ ধূসর হয়, লাওয়ারির শব্দেরা হামাগুড়ি খেলে, শিরায় উপশিরায় বারুদের গন্ধ, আসক্ত চোখে নিটল নীরবতা, চিলেকোঠায় মেঘেদের উল্লাস। এবার ঝরবে হলুদ বিকেল, শিমুল দাঁড়িয়ে আছে এখনো, সন্ধ্যা নামে আকাশ ছায়ায়। আমরা রাজেশ শর্মার কবিতা পড়লাম, তিনটে তিনটে লাইনে একটা কোলাজ। মেঘদূতের কবিতা আপনারা শুনেছেন, একটা একটা লাইনে একটা কোলাজ, একটা একটা লাইনে একটা ছবি। আর শেষে বলেছে শিমুল দাঁড়িয়ে আছে, যে শিমুল দিয়ে শেষ শুরু করেছিল, মাঝখানে এত কিছু হয়ে গেছে, এক একটা ছবি সে লিখে দিয়ে বলেছে যে সময় চলে যাচ্ছে, সময় নেই, তারপরও শিমুল দাঁড়িয়ে আছে এখনো, সন্ধ্যা নামে আকাশ ছায়ায়। দিন এক 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 করে চলে যাচ্ছে, এক একটা লাইনে এক একটা সময়। কি অদ্ভুত তার রচনার দক্ষতা, কিভাবে নির্মাণ করেছে চিন্তা করুন। এবার নিরুপম পাল, যন্ত্রণা, তারা একই সময়ের। লতায় নিরুপম পাল যন্ত্রণা কবিতার নাম। লতায় পর্যবসিত যন্ত্রণা, হাওয়া সরল গাছের জীবন, বিচিত্র অসুখের গন্ধ লালন করে,
অপ্রতিরোধ্য অসুচি আরোপ কেড়ে নেয় পুণ্য স্নানের লাবণ্য শান্তি। কিছু মনের কথা যন্ত্রণার শিকার, যন্ত্রণাটা এক অদ্ভুত সাঁকো। এত কথা বলার পরে সে কি লিখেছে? যন্ত্রণাটা এক অদ্ভুত সাঁকো। এই লাইনটা পড়ার পরে আর কবিতা পড়ার দরকারই নেই, সে তো তার আসল কথাটা বলেই দিয়েছে। যন্ত্রণাটা এক অদ্ভুত সাঁকো, এই কবিতার একটাই উজ্জ্বল চরণ আমরা বুক পকেটে রেখে দিতে পারি। বিড়ম্বিত স্বপ্নের ঊর্ধ্বমুখী চাপ ব্যক্তিগত স্তব্ধতাকে চুরমার করে। মরমী প্রলেপ মাখা আত্মসংযম নির্বাণের বোধিসত্ত্ব মগ্ন করতলে। দেহের ভেতরে ঢেউ, সমুদ্র বিস্তার। তাই শেষ হারিয়ে শুরু রুচি ও রাগের সমন্বয়। সোসাইটি অফ কন্টেম্পোরারি পুরাতাত্ত্বিক গবেষণালব্ধ যন্ত্রণা। শেষটাকে এই আধুনিক কবি চিনিয়ে দিয়ে গেল সেই সময়ের কবি। এবার আমার আরেক প্রিয় কবি ভাস্করজ্যোতি দাসের কবিতায় যাচ্ছি। ভাস্করজ্যোতি দাস অর্ক, ভাস্করজ্যোতি দাস অর্ক, নভলিনা নচিকেতা। অনাবশ্যক পূর্ণিমার মেঘলা রাতগুলোতে অন্ধকারের ফোকর দিয়ে চাঁদের আলো চুইয়ে পড়ে। আমার বিদ্রোহ করতে ইচ্ছে হয় ঘুমের সঙ্গে, ঝাপসা জানলার কাছ হয়ে যেতে ইচ্ছে করে। আমার সব প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়, তা আমি জানি। তবুও সাহারার ক্যাকটাসের মতো প্রতীক্ষা করি, তবুও সাহারার ক্যাকটাসের মতো প্রতীক্ষা করি। উচ্ছিষ্ট দু একটা শব্দ যদি ফেলে দেয় সে, বুকের মাঝে আগলের ধরি। জানি আমি সমস্ত বিষয়টাই একতরফা, সে শুকতারা আমার স্পর্শের সাধ্য নেই তত। কিন্তু বসতি গড়েছে এই হৃদয় কুসুমে মৃগনাভির সুগন্ধির মতো। এই নভলিনা নচিকেতার এই বুকে ধরে রাখি। যারা ছিটে ফুটা দিয়ে দেয়, এই ছিটে ফোঁটাকে আশ্রয় করেই আমরা আমাদের ভালোবাসাকে নির্মাণ করি, আমরা পরবর্তী কবিতাকে নির্মাণ করি। আমরা এখন একজনের কবিতা পড়ব। তার একটা কবিতা আমি সেদিনও পড়েছিলাম, আজও পড়ব, সময় হয়ে গেছে। এইটা পড়েই আমি শেষ করে দেব আমার কবিতা। এখানে আরও অনেকের কবিতা নিয়ে এসেছিলাম, পড়া হয়ে ওঠেনি। কোথায় গেল? এক ঘর থেকে আরেক ঘরে আসতে পথেই পড়ে গেছে অনেক কিছু, কি মুশকিল। আর হলো না, না সে আমি পথেই ছেড়ে এসেছি। তো যাই হোক, আজকে আমার শিবাশিসদা বলেছিলেন 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা ফুরিয়ে গেছে, প্রায় 10টা 3 হয়ে গেছে। শেষটুকুও করি সেই কথা দিয়ে, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে সিম্বলিক ইউনিভার্স, যে চিহ্ন। প্রতিটা কবিতা, একটা কবিতা এক এক রকম লেখা হয়। একটা কবিতা ধরুন সোজাসুজি বয়ান, আর রাজেশ শর্মার কবিতার মতো কিছুটা ইঙ্গিতময়তা, কিন্তু আসলে সব কবিতাই ইঙ্গিত কবিতা। এখানে আমি বিদ্যুৎ চক্রবর্তী প্রাঞ্জলের কবিতা পড়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে এক ঘর থেকে আরেক ঘরে আসতে করিডোরে পড়ে গেছে, আর তুলে আনা হয়নি। তো এলিয়টের কথাও বলেছিলাম যে কি, হু ইজ দ্য থার্ড হু ওয়াক্স অলওয়েজ বিসাইড ইউ। এই কথাগুলো কেন বারবার বলছি? আমাদের যে তৃতীয় সত্তা আমাদের ভেতরে অনবরত আমাদের প্রাণিত করে, উদ্বোধিত করে, সেটাই আমাদের কবিতা হিসেবে আমাদের বেরিয়ে আসে। তাই আবারও বলি শেষ কথা, কবিতা লেখা হয় না, কবিতা আসলে লেখা হয়ে যায়। আরেকটু চলুক, আরেকটু চলতে গেলে আমাকে বিদ্যুৎদার কবিতা বের করতেই হবে, কিন্তু বিদ্যুৎদার কবিতা খুঁজে পাচ্ছি না। বিদ্যুৎদার কবিতা আমার আজকাল ভীষণ ভালো লাগে। আচ্ছা,
আমি তাহলে পাচ্ছি না যখন অন্য জায়গায় চলে যাই। যেটা বলেছিলাম, ভালোই করেছেন আমাকে একটু সময় দিয়ে। আমরা যারা গল্পকার কবিতা লেখে তাদের কবিতায় যাই। আমরা প্রথম বিজয়াদেবের কবিতা পড়ি। বিজয়াদেব গল্পকার, শক্তিশালী গল্পকার। বিজয়াদেব লিখেছেন, একদিন ডেকে নেব তোকে। গল্পকাররা কিভাবে কবিতা লেখেন দেখি। আমরা কবিরা কিভাবে গল্প লিখি সেটা ওরা দেখেছে, কান্তারদা, জ্যোতির্ময়দা, মেঘমালা, মঞ্জরি, হীরামণি। আর আমরা এবার দেখব গল্পকাররা কিভাবে লেখেন কবিতা। একদিন ডেকে নেব তোকে, দেখাবো চরাচর, বুঝে নিতে দেব এই ঘরের ভিতর। গোলক ধাঁধার জটিল চক্রমণ শেষে এ ঘর ও ঘর ঘুরে মণি মুক্ত উঠে আসে, নাকি ছাইপাস দেখে শুনে বুঝে নেবে সে। কাগুজে বোমারা বিমান নিয়ে হই হই অন্তরঙ্গ আলোচনা শেষে ফিরে যাবে আপন তাঁবুতে, ফিরে যাবে জাদুকরি মোহে হেসে অক্লেশে। কি অসাধারণ না? আমরা যারা কবি, আমাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। তো যাই হোক, আদিমা মজুমদার, আদিমাদির কবিতা। কবিতা তুই আমার হ্যামলিনের বাঁশিওয়ালা। চিন্তা করে দেখুন। হ্যাঁ, সুতপা চক্রবর্তীর কবিতা। হ্যাঁ, সুতপা চক্রবর্তীর কবিতা আমি পড়ব, রেখেছি। কবিতা তুই আমার হ্যামলিনের বাঁশিওয়ালা, ফ্রয়েডের সাথে গৌতম বুদ্ধের চা খাওয়া। তুই আমার ভালোবাসা স্বপ্ন রঙিন, তুই আমার অম্লজান করোনা ভ্যাকসিন। তিনি পেশায় হচ্ছেন সেবিকা, আমাদের মেডিকেলে উনি কাজ করেন। করোনা রোগীদের সঙ্গে তার রোজ ওঠা বসা হয়, তাদের দুঃখ দেখেছেন, তাই তার কবিতায়ও সেটা স্পষ্ট হয়ে আঁকা হয়ে গেল। এবার পড়ব মেঘমালার কবিতা। এরা কেন লেখে আমি বুঝি না। কি দরকার বাবা, তোমরা গল্পে আছো, গল্পে থাকো না, আমাদের কবিতাও লিখতে হবে। মেঘমালা দে মহন্ত। উষ্ণতা, দুটি ভাগে কবিতা। আকাশ তো একটাই, মাঠটাও নকশি কাঁথার, শুধু গলে যেতে যেতে উজ্জ্বল কারুকাজের উষ্ণতায় মৃত ভিখিরিটা শোনায় নিষ্ফল সামগান। আর ভাঙা মাধুকুরি পাত্রে অনিঃশেষ জমে চলে অসম্ভব এক বৃষ্টির আয়োজন। 2, ঝড় দাপটে পাশাপাশি দুটি গাছ লড়ে চলে প্রতিদিন, আর মাটিতে কান পেতে মরা পাতারা শুনে গোপন গভীরে শেকড়ের আলিঙ্গন। এটা আবার পড়ছি। ঝড় দাপটে পাশাপাশি দুটি গাছ লড়ে চলে প্রতিক্ষণ, আর মাটিতে কান পেতে মরা পাতারা শোনে গোপন গভীরে শেকড়ের আলিঙ্গন। ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত, এই কথাটা আমরা জানি। মেঘমালার উষ্ণতা সেই কথাই হয়তো বলে গেল। এখন মঞ্জরি হীরামণির কবিতা। মঞ্জরি হীরামণি গল্পকার, আপনারা সবাই জানেন। সে লিখেছে কবিতা বা এলোমেলো ভাবনা। নাম দিয়েছে বটে এলোমেলো ভাবনা, কিন্তু এলোমেলো নয়। মঞ্জরি হীরামণি লিখেছে, আমার এলোমেলো অগোছালো অলস অসংসারী যাপন, শির দাঁড়া সোজা রেখে আকাশ কুসুম চয়ন, খাল বিল নদী নালায় জীবনের খোঁজ, আরো আরো সেই সব অদরকারি অসম্পূর্ণ কাজের বোঝা একসঙ্গে রইল বলে আজীবন সন্ধান করেছি এক প্রেমিকের, কোনো জিজ্ঞাসা ছাড়াই যে নাকি আমার হৃদয় মিতা হবে, শুধু ভালোবাসার বিশ্বাসে মেলাবে হাত। এই যে খুঁজে চলা, আমাদের ভেতরের যে একটা সত্তা, নিরন্তর সে হাতটাকে খুঁজে চলা, সেই হাতটাকেই খুঁজেছেন মঞ্জরি। প্রসঙ্গত মজা করে বলি, মঞ্জরি হাতটা পেয়েছে, তারপরে খুঁজে যাওয়া, কি দুষ্টু। এবারে শর্মিলীর কবিতা পড়ব।
শর্মিলী দেবকানন্দ, সেও কবি। তো সেই দুষ্টু কবিদের কবিতা পড়ছি, কারণ এরা ভীষণ লোভী, এরা ভালো কবিতা লেখে, ভালো গল্প লেখে। আমাদের এটা সবাই স্বীকার করে, মঞ্জরিও স্বীকার করে যে আজকাল মেঘমালাকে আমরা গল্পকার বলবো না কবি বলবো। সে কী সব কবিতা লিখছে আজকাল, এক সময় মনে হয় বয়কট করবো ওকে। শর্মিলী দেবকানন্দর গল্প, কবিতা ইচ্ছে, ছন্দবদ্ধ। ইচ্ছে করে যখন তখন ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি, ইচ্ছে করে জীবনটা হোক আকাশে ওরা কাটা ঘুরি, ইচ্ছে করে ইচ্ছেগুলো দুহাতে তুলে দিই উড়িয়ে, লিখেছে উড়িয়ে দিই, ইচ্ছে সুতোর মালা গেঁথে নিজের গলায় পরে নিই, ইচ্ছে করে দিন দুপুরে স্টেশনের রেলে চেপে বেরিয়ে পড়ি নিরুদ্দেশে, বৃষ্টি তখন আসুক ঝেপে, নাম না জানা এক স্টেশনে হঠাৎ করেই নেমে যাব, ছোট্টবেলার বাঁশিওয়ালাকে ওইখানেতে দেখতে পাবো, ক্লান্ত শ্রান্ত নিঝুম দুপুর, ইচ্ছে সুতোর গাঁথছি মালা, মনের মধ্যে উথাল পাথাল, ইচ্ছেরা সব করছে খেলা। কি সুন্দর ছন্দে লিখেছে, এদের কলম কেড়ে নিতে হবে, এটা দাবি জানাচ্ছি আমি। তো আমার কবি গল্পকারের শেষ হলো। আমি শেষ করব আমাদের সুতপা সুচক্রবর্তীর কবিতা দিয়ে। সুচক্রবর্তী ম্যাগাজিন বার করতো, এখন করে কিনা জানি না, আমার হাতে আসে না। তো সুতপা ভীষণ ভালো লেখে। সুচক্রবর্তী তো সুতপা, ঠিক বলছি তো? এ বাবা, কোথায় হারিয়ে গেল? এই এক ঘর থেকে আরেক ঘরে আসতে আমার সব কিছু লন্ড ভন্ড হয়ে গেছে। সুতপার কবিতাটা রেখেছিলাম যত্ন করে। হ্যাঁ, আলোর দাগ। সুতপা চক্রবর্তীর আলোর দাগ। এই আলো দিয়েই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। ভাদ্রের জলে শরীর ডোবালে, বাবা, ভাদ্রের জলে শরীর ডোবালে পড়শিদের খবর দিও না, সবুজ ক্ষতে তারা লাল সূর্য এঁকে দিতে পারে। তুমি আনকোরা ছাদের মতো যত্র তত্র পসার বিলোলে বৃষ্টিও মুখ লুকোবে, বিধ্বস্ত পুরী জুড়ে সন্ধ্যা নামলে তুমি হাতে প্রদীপ নিয়ে দাঁড়াও, অন্ধকারের ভিতর ক্রমশ আলোর দাগ লাগতে শুরু করে। হ্যাঁ, জরায়ু বের করতো। আমি তার কবিতা আবার আরেকবার পড়ে শেষ করছি। এটা আরেকবার পড়ার দাবি রাখে। ভাদ্রের জলে শরীর ডোবালে পড়শিদের খবর দিও না, সবুজ ক্ষতে তারা লাল সূর্য এঁকে দিতে পারে। তুমি আনকোরা ছাদের মতো যত্র তত্র পসার বিলোলে বৃষ্টিও মুখ লুকোবে, তো পুরী জুড়ে সন্ধ্যা নামলে তুমি হাতে প্রদীপ নিয়ে দাঁড়াও, অন্ধকারের ভিতর ক্রমশ আলোর দাগ লাগতে শুরু করে। হ্যাঁ, আলোর দাগ লাগতে শুরু করেছে সুতপা। তোমার কবিতার এই আশা দিয়েই আমি আজকে সাঁতারে ডুব দিয়েছি। আমার সাঁতার সম্পূর্ণ হয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ, আমার মনের দিক থেকে এক পার থেকে অন্য পারে চলে এসেছি। সবাইকে আমার নমস্কার। আমি কৃতজ্ঞ আমাকে এখানে ডেকেছেন বলে, আর এতক্ষণ ধরে অনেকেই আছেন, সেটা আমার অনেক বড় পাওনা। আসছি তাহলে।